নিম্নমানের মেশিন এবং অপ্রচলিত ডিভাইসের কারণেই রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনে ব্যর্থ এনবিআর। গচ্ছা বিশাল অঙ্কের টাকা, সফটওয়্যারের মাধ্যমে ভ্যাট আদায়ের পরামর্শ। বৈশ্বিক সংকটেও প্রবাসী আয়ের চমক, গেল বছর প্রায় 2400 কোটি ডলার এসেছে দেশে। রেমিটেন্স প্রেরণে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে চট্টগ্রামের 11 জেলা। এবং যুক্তরাজ্যের আসন্ন নির্বাচনে এবার লড়ছেন রেকর্ড সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী, চালাচ্ছেন শেষ মুহূর্তের প্রচারণা। জয়ী হলে জায়গা হতে পারে ব্রিটিশ মন্ত্রিসভায়। ভোরের সময় সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। 5 জুলাই পর্যন্ত ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টিতে সিলেট ও চট্টগ্রামে কোথাও কোথাও ভূমিধসের শঙ্কার কথাও জানানো হয়। এদিকে মৌসুমি বায়ুর প্রভাবে সাগর উত্তাল থাকায় বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বর্তমান চলমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু যেহেতু মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে, এই বৃষ্টিপাত হচ্ছে, সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে, কোথাও কোথাও ভারী অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। সেই জন্য চলমান যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়া কিন্তু শেষ হতে এই মাসের মোটামুটি অর্থাৎ জুলাই মাসে 4-5 তারিখ পর্যন্ত কোথাও কোথাও লেগে যাবে। চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগে যে পাহাড়ি অঞ্চলগুলো আছে, যেহেতু অনেকদিন যাবত বৃষ্টিপাত হচ্ছে, মাটি নরম হয়ে যাচ্ছে, ভূমিধসের একটা আশঙ্কা আছে। ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলে আবারও বাড়ছে নদ নদীর পানি। এই মুহূর্তে সিলেটের সুরমা নদীর তীরে আছেন রিপোর্টার আমিনুল ইসলাম এবং সুনামগঞ্জের বাড়িঘাট এলাকায় আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি প্রথমে যাচ্ছি আমিনুলের কাছে। সিলেটে আবারও এই যে বন্যা পরিস্থিতি দেখা দিচ্ছে, এতে কিন্তু সিলেটের যে মানুষজন রয়েছেন, বিশেষ করে সীমান্তবর্তী, বিশেষ করে কানাইঘাট, গোয়াইনঘাট সহ এই উপজেলার মানুষগুলো কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। কেননা কিছুদিন আগে আমরা এই বন্যা পরিস্থিতি থেকে উত্তরণ হয়েছিল সিলেটের মানুষ, এবং এখন আবারও নতুন করে এই যে বন্যা পরিস্থিতি দেখা দিচ্ছে, ক্রমাগত আসলে বৃষ্টি হচ্ছে এবং ভারতের উজান থেকে যে ঢল নেমে আসছে, সিলেটের সারি, গোয়াইন থেকে শুরু করে কুশিয়ারা, সুরমা, এই সবগুলো নদীর পানি কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে। আপনারা যদি একটু ছবিতে দেখেন দর্শক, প্রতিটি এলাকাতেই কিন্তু নদীর পানি বৃদ্ধি পেয়ে এর তীরবর্তী যেসব মানুষজন রয়েছেন, এগুলোতে কিন্তু মানুষজনের লোকালয়ের পানি প্রবেশ করার জন্য ছুঁই ছুঁই করছে। এই অবস্থার মধ্যে কিন্তু সিলেটবাসী আবারও নতুন করে একটি বন্যার প্রস্তুতি নিচ্ছেন। যদিও আসলে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামী 7 দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। গেল রাতে কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির কারণে অনেক জায়গাতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সিলেট শহরে। আমরা হয়তো পরবর্তী বুলেটিনগুলোতে এগুলো দেখাতে পারবো। এবং সিলেট অঞ্চলের বিশেষ করে সুনামগঞ্জের হাওড় অঞ্চলেও কিন্তু এই পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সিলেটের হাওড় যেগুলো রয়েছে, আপনারা জানেন যে গেল বন্যাতেই কিন্তু সবগুলো পানি কানায় কানায় পূর্ণ রয়েছে। এই মুহূর্তে যদি আবার নতুন করে এই পানি বৃদ্ধি অব্যাহত থাকে, তাহলে কিন্তু রিজার্ভার যে অংশগুলো রয়েছে, বিশেষ করে হাওড়গুলোকে এই অঞ্চলে পানি ধারণ করার জন্য একটি অন্যতম উল্লেখযোগ্য স্থান বলা হয় এই হাওড়গুলো। এই হাওড়গুলোতে কিন্তু এই মুহূর্তে পানির ধারণের ক্ষমতা অনেকাংশে কমে গেছে এবং এই কারণে কিন্তু নতুন করে যে পানিটি আসবে, ভারতের, আপনারা জানেন যে ভারতে প্রচুর বৃষ্টি হচ্ছে। মেঘালয়ে বৃষ্টিপাতের ব্যাপারটি সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস। তিনি গতকালও জানিয়েছেন যে এবারের বন্যার ধরনটা একটু ভিন্ন হতে পারে, কেননা বৃষ্টিপাতের ধরন বদলেছে। তিনি ধারণা করেছেন যে সিলেট অঞ্চলেও এই বৃষ্টিপাতের ধরন বদলে গেছে এবং গেল বন্যায় আমরা যে বৃষ্টিপাত দেখেছি, সেই বৃষ্টিপাত কিন্তু এবছর আরো ব্যাপকভাবে হচ্ছে, এটি তিনি দেখতে পাচ্ছেন। তো আমরা একটু সুনামগঞ্জের খবর জানতে চাই। সুনামগঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র, তিনি সেখানকার খবর আমাদেরকে জানাবেন। হিমাদ্রি।
এই সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা, এই সাহেববাড়ি ঘাট এলাকাটায় গতকালকে দুপুর থেকে পানিতে নিমজ্জিত হয়ে আছে এবং এখনও পানিতে সেটা নিমজ্জিত হয়ে আছে। আমরা যদি দেখি সুনামগঞ্জে 7টি সীমান্ত নদী রয়েছে, চলতি নদী, জাদুকাটা, খাসিয়ামারা, পিয়াইন, সুমেশ্বরী সহ বেশ কয়েকটি সীমান্ত নদী রয়েছে এবং এই সমস্ত নদী দিয়ে প্রবল বেগে পাহাড়ি ঢল প্রবাহিত হচ্ছে এবং সেই ঢলে এসে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত করছে। এই বন্যার আবারও প্রথম দ্বিতীয় দফা বন্যার রেশ কাটতে না কাটতে তৃতীয় দফা বন্যার স্থানীয় মানুষদের সাথে তারা জানিয়েছেন যে এই হুট করে গতকালকে দুপুর থেকে পানি বাড়তে শুরু করেছে এবং পানি বেড়ে সুনামগঞ্জ শহরে ছিলাম। এখানকার স্থানীয় মানুষদের সাথে তারা জানিয়েছেন যে এই হুট করে গতকালকে দুপুর থেকে পানি বাড়তে শুরু করেছে এবং পানি বেড়ে সুনামগঞ্জ শহরের নিম্নাঞ্চল, বিশম্বরপুর, তাহিরপুর, দোয়ারাবাজার, ছাতক সহ সমস্ত এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং হাওরে পানি উপচে মানুষের বাড়িঘরে প্রবেশ করছে এবং বিভিন্ন সড়ক ডুবে গেছে। ইতিমধ্যেই সুনামগঞ্জের সাথে তাহিরপুরের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে। সেই শক্তিয়ারখোলার 100 মিটার এলাকা সহ প্রায় 5টি এলাকা পানিতে প্লাবিত হয়ে গেছে। এখনও সুনামগঞ্জে প্রবল বেগে পাহাড়ি ঢল নামছে এবং সেই ঢলের কারণে এই অবস্থা তৈরি হয়েছে। এখানকার যে প্রায় 50টির মতো দোকানপাট রয়েছে, প্রত্যেকটি দোকানপাটে পানি উঠে গেছে এবং তারা দোকান বন্ধ করে এখন বাড়িতে চলে গেছেন, কারণ তারা জানিয়েছেন যে গতকাল দুপুর থেকে আজকে পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিল এবং এখন মাত্র 10-15 মিনিট হয় বৃষ্টির প্রবণতাটা কিছুটা কমে এসেছে, কিন্তু এই যে পাহাড়ি ঢলের প্রবণতা সেটা এখনও বেড়ে চলেছে। আমরা পাশেই রয়েছে চলতি নদী এবং খাসিয়ামারা এবং চলতি নদী দিয়ে প্রবল বেগে পাহাড়ি ঢল নামছে এবং সেই ঢল সুরমা নদীতে এসে পড়ছে। সুরমা নদীর ঢলের পানি এসে উপচে মানুষের ঘরবাড়িতে প্রবেশ করেছে। সুনামগঞ্জ শহরের নতুনপাড়া, শান্তিবাগ, পশ্চিম নতুনপাড়া, সাহেববাড়ি, নবীনগর সহ বেশ কিছু এলাকার নিম্নাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে এবং মানুষ অনেকটা অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে রয়েছেন। প্রথম দফা, দ্বিতীয় দফা, এই নিয়ে তৃতীয় দফা বন্যার আক্রান্ত হতে যাচ্ছে সুনামগঞ্জের এই ভাটির জনপদ। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তিনি জানিয়েছেন যে বিশম্বরপুর এবং তাহিরপুর উপজেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রবল পানিতে এই সমস্ত এলাকার লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বিশম্বরপুর এবং তাহিরপুর এবং সুনামগঞ্জ সদর উপজেলায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সে সমস্ত আশ্রয়কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার এবং প্রয়োজনীয় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হচ্ছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর সাথে, তিনি জানিয়েছেন যে এই বৃষ্টির প্রবণতা আরও 3 থেকে 4 দিন থাকতে পারে। এই প্রবণতা যদি থাকে তাহলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হতে পারে। তো এই ছিল সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট থেকে বন্যা পরিস্থিতির সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জ ও সিলেটে। এদিকে টানা বৃষ্টিতে বান্দরবানে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। আতঙ্কে রয়েছে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারী ও নদী তীরবর্তী বাসিন্দারা। বৃষ্টিপাত অব্যাহত থাকলে যে কোনো সময় পাহাড় ধসে ঘটতে পারে প্রাণহানির ঘটনা। বিস্তারিত জানাতে বান্দরবান শহরে আছেন রিপোর্টার এনে জাকির, সরাসরি যাচ্ছি তার কাছে। টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ি জেলা বান্দরবানে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। এর ফলে জেলা শহরের লাঙ্গিপাড়া, ইসলামপুর, বনরূপা, সিদ্দিকনগর সহ উপজেলার বিভিন্ন পাহাড়ের পাদদেশে অবস্থিত প্রায় লক্ষাধিক মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। মূলত পাহাড়ি এলাকা ভৌগোলিক অবস্থানগত কারণে সমতল ভূমি না থাকার ফলে এখানে নিম্ন মধ্যবিত্ত মানুষজন কিন্তু পাহাড়ি ভূমিতে জায়গা কিনে তারা সেখানে বসতি স্থাপন করে। এর ফলে কিন্তু প্রতি বছরই বর্ষা মৌসুম আসলে আতঙ্ক দেখা দেয় পাহাড়ের পাদদেশে বসবাসকারী এইসব বাসিন্দাদের মাঝে। তো ঝুঁকি এড়াতে তাদেরকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে প্রতিবারই বলা হয় বর্ষাকাল আসলে নিরাপদ আশ্রয়ে সরে যেতে। আশ্রয়কেন্দ্রে খোলা হয়ে থাকে এবং আশ্রয়কেন্দ্রে তাদেরকে নিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কিন্তু তোড়জোড়ও দেখা যায়। কিন্তু মূল বিষয়টি হচ্ছে আসলে পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা কিন্তু তাদের ঝুঁকি জেনেও তাদের বাড়িঘর ছেড়ে কিন্তু যেতে চায় না। এর ফলে পাহাড় ধসের ফলে প্রায় সময় কিন্তু প্রাণহানির ঘটনা ঘটে। গত 29 জুনও কিন্তু নাইক্ষ্যংছড়ির একটি এলাকায় পাহাড় ধসে এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়াও আপনার বিগত 5-6 বছরের পরিসংখ্যান যদি দেখি, পাহাড় ধসে প্রায় প্রতি বছরই প্রাণহানির ঘটনা ঘটছে। এই পর্যন্ত কিন্তু 63 জনের মতো পাহাড় ধসে
প্রাণ হারিয়েছে। তো প্রশাসনের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে টানা বর্ষণের কারণে কিন্তু আবারও পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ের তলদেশে কিন্তু পানি প্রবেশ করে পাহাড়ের মাটি নরম হয়ে যায়, এর ফলে কিন্তু প্রায় সময় পাহাড় ধসের ঘটনা ঘটে। তো গত কয়েকদিন কিন্তু টানা ভারী বর্ষণ অব্যাহত রয়েছে, থেমে থেমেই কিন্তু পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। এই কারণে কিন্তু বিভিন্ন জায়গায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু বেশ কিছু জায়গায় পাহাড়ের মাটিও ধসে পড়েছে। বিশেষ করে বিভিন্ন পাহাড়ি রাস্তায় কিন্তু পাহাড়ের মাটি ধসে বিভিন্ন উপজেলার সাথে সড়ক যোগাযোগও সময়ে সময়ে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, আবার সেগুলি পরিষ্কার করে কিন্তু সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হচ্ছে। তো এখনো বলা চলে যে বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে এই পাহাড় ধসের সংখ্যা কিন্তু এখনো রয়েই যায়। তো পাহাড় ধসের পাদদেশে যারা বসবাস করছে তাদেরকে সরিয়ে নিতে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে পাহাড় ধসে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে সরিয়ে নিতে মোবাইল টিম, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে কিন্তু তাদেরকে বোঝানো হচ্ছে যাতে তারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে যারা বসবাস করছে তারা সেখান থেকে নিরাপদ আশ্রয়ে চলে যায়। তো এই ছিল আমার কাছে বান্দরবানের পাহাড় ধসের আশঙ্কা নিয়ে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বান্দরবানে। ভারতের সঙ্গে বাংলাদেশের রেল ট্রানজিট সমঝোতার খণ্ডিত অংশ প্রচার করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বিএনপি, এমন অভিযোগ করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। সোমবার দুপুরে সচিবালয়ে তিনি বলেন, দেশের মানুষকে উস্কানি দেওয়ার জন্যই কল্পিত মন গড়া কথা বলছে দলটি। চুক্তি বাস্তবায়ন হলে দেশের আইনের মধ্য থেকেই বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন পরিচালিত হবে। সমঝোতা স্মারকের বিষয়গুলোকে নিয়ে আপনারা দেখেছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু মূলধারার গণমাধ্যমেও বেশ কিছু ভুল তথ্য চলে এসেছে এবং আমরা দেখেছি বিএনপি এবং জামাতের পক্ষ থেকেও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে। এগুলো একেবারেই অসত্য এবং ডাহা মিথ্যা কথা। বাংলাদেশের বুক চিরে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, বুক চিরে যাওয়ার যে বিষয়টি, কিন্তু এই সমঝোতা স্মারকে এটিও বলা আছে যে ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে। সমঝোতা স্মারকের পুরো বিষয়টি যে একটা উইন উইন, দুই দেশের জন্য যে লাভজনক, এই বিষয়টি উল্লেখ না করে খণ্ডিতভাবে তারা অপপ্রচারের স্বার্থে এই মিথ্যাচার করছে। ভারত যে ট্রেন নিয়ে যাবে বাংলাদেশের ভিতর দিয়ে, সেখানে তারা আর্মি এবং মিলিটারি সামরিক অস্ত্রশস্ত্র নিয়ে যেতে পারে, তাতে জিওপলিটিক্যাল একটা ক্রাইসিস তৈরি হতে পারে। অথচ আর্মস, অ্যামিউনেশন অ্যান্ড এক্সপ্লোসিভস এগুলো নেওয়া যাবে না, এই সমঝোতা স্মারকেই পরিষ্কারভাবে বলা আছে। তাহলে এটা কোথায় পেলেন তারা? কল্পিতভাবে একটা উস্কানিমূলক একটা পরিবেশ তৈরি করছেন যেখান থেকে আর্মস নিয়ে যাবে। সমঝোতা স্মারকে তো এটা নিষেধ করা আছে। ভারতের ট্রেন বাংলাদেশের ভিতরে ঢুকে পড়লেই এটা বাংলাদেশের আইনের মধ্যে অপারেটেড হতে হবে। একইভাবে বাংলাদেশের ট্রেন যখন ভারতের ভিতরে ঢুকে নেপাল বা ভুটানে যাবে, সেটা ভারতের আইনের মধ্যে অপারেটেড হবে। অর্থাৎ আমরা কিন্তু আমাদের আইনের মধ্যে এটাকে অপারেশনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কাজে এটা টোটালি বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য, উস্কানি দেওয়ার জন্য এই কল্পিত একটা রূপকথার গল্প তারা তৈরি করেছে, যেটা আমাদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে। ভারতের সঙ্গে চুক্তি দেশকে পরনির্ভরশীল করার ষড়যন্ত্র, কানেক্টিভিটির নামে দেশের স্বার্থ বিলিয়ে দেয়া হচ্ছে, এমন অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নয়, সমঝোতা চুক্তি নিয়ে সরকারি জনগণকে বোকা বানাচ্ছে বলেও দাবি তার। তিস্তাসহ ভারতের কাছে পাওনা বিভিন্ন ইস্যুতে ক্ষমতাসীনরা ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রীর দিল্লি সফরে ভারতের সঙ্গে হওয়া 10টি চুক্তি ও সমঝোতা স্মারকের সবকটিরই বিরোধিতা করে আসছেন বিএনপি নেতারা। সবচেয়ে বেশি সমালোচনা প্রতিবেশী দেশটিকে দেয়া রেল ট্রানজিট সমঝোতা চুক্তিকে ঘিরে। সোমবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটির সঙ্গে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিবের গণমাধ্যমে দেয়া বক্তব্যে আবারও উঠে আসে রেল করিডর প্রসঙ্গ। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, বাংলাদেশকে পরনির্ভরশীল করতেই ভারতের সঙ্গে রেল ট্রানজিট চুক্তি করেছে সরকার। চুক্তিতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে। সবচেয়ে বড় মারাত্মক যেটা আপনার যে করিডোর তারা দিচ্ছে, রেল করিডোর, এই রেল করিডোর তো বাংলাদেশের কোনো কাজে লাগবে না। বাংলাদেশ কি পেল সেটাই হচ্ছে প্রধান।
আমরা তো এখানে কিচ্ছু পাইনি। চুক্তি নিয়ে তথ্য প্রতিমন্ত্রীর অভিযোগের প্রতিক্রিয়ায় পাল্টা অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি নয়, সমঝোতা চুক্তি নিয়ে ক্ষমতাসীনরাই জনগণকে বোকা বানাচ্ছে। আমরা কোনো ষড়যন্ত্রের কথা বলছি না, সব সময় প্রতারণার আশ্রয় নিয়েছে, প্রতারণার আশ্রয় নিয়ে মানুষকে তারা বোকা বানানোর চেষ্টা করছে। আজকে যে সমঝোতা চুক্তি যেটা তারা স্বাক্ষর করেছে, এর মধ্যে পরিষ্কার করে বলা আছে যে এই সমঝোতাগুলো হয়েছে। এক যুগের বেশি সময় পার হলেও তিস্তার পানি নিয়ে ভারতের সঙ্গে চুক্তি করতে না পারায় সরকারের সমালোচনা করেন মির্জা ফখরুল। তার অভিযোগ, ন্যায্য পাওনা আদায়ের চেয়ে ভারতকে সুবিধা দিতেই বেশি মনোযোগী সরকার। আমাদের যে পানির হিস্সা, সেই হিস্সাটা আমরা পাইনি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বন্ধুত্ব আছে বলেই সরকার ভারতের কাছ থেকে অনেক রকম সুবিধা আদায় করতে পেরেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার বিকেলে ঢাকা জেলা কার্যালয়ে আলোচনা সভায় তিনি বলেন, নিজেদের মধ্যে অবিশ্বাসের কারণে কোনো আন্দোলন করতে পারে না বিএনপি। আলাদা অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি বিষধর সাপ। তিস্তার ন্যায্য হিস্সা ভারতের কাছ থেকে বুঝে পেতে বছরের পর বছর জল ঘোলা হয়েছে অনেক। দুই দেশের সরকার আসে, সরকার যায়, তবু মেলেনি কোনো ফল। ঢাকা মহানগর উত্তরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বললেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিস্তা চুক্তির প্রধান বাধা। এবার কিন্তু কোনো চুক্তি হয় নাই। মির্জা ফখরুল সমঝোতা স্মারক আর চুক্তি, এ দুটা কি এক? তিস্তা সহ অভিন্ন নদীর পানি নিয়ে আলোচনা অনেক দূর অগ্রগতি সাধন করেছে। তিস্তার পানি মূল সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার। এ সময় দলের সাধারণ সম্পাদক তার বক্তব্যে বিএনপির মধ্যে অবিশ্বাস ও ভাঙনের ইঙ্গিত দিয়ে বলেন, সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থ বিএনপি। চলছে বিএনপিতে। আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবে কখন? তারা নিজেরা নিজেদেরকে বিশ্বাস করে না। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আলোচনা সভায় জঙ্গিবাদকে উস্কে দিয়ে দেশের জনগণকে ভয়াবহ পরিস্থিতির দিকে বিএনপি ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। জামাত বিএনপি গোষ্ঠী এখনো কিন্তু তার জঙ্গিবাদকে উস্কে দেওয়ার জন্য, জঙ্গিবাদকে অর্থের যোগানদাতা, আবার বাংলাদেশকে বিভিন্ন নামে তারা বাংলাদেশে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টির জন্য চেষ্টা করছে। পাকিস্তানি কায়দায় বিএনপি ভারতের বিরুদ্ধে দেশের মানুষের মন বিষিয়ে তুলছে বলেও মন্তব্য করেন কামরুল ইসলাম। সমস্ত মিথ্যা ষড়যন্ত্রমূলক গুজব ছড়াচ্ছে ভারতের বিরুদ্ধে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। পেনশন স্কিম প্রত্যয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচিতে অচল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। তাদের দাবি, আগামী দিনে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহ হারাবেন। মাসে মাসে নয়, এককালীন পেনশন চান শিক্ষকরা। সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিকে দীর্ঘদিন ক্লাস পরীক্ষা বন্ধ থাকলে সেশন জট সহ একাডেমিক ক্ষতির আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকা ক্লাসরুমে ঝুলছে তালা। খোলার দিনেও বিশ্ববিদ্যালয়ে নেই চিরচেনা সেই ব্যস্ততা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অন্তর্ভুক্ত করে অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচিতে স্থবির ঢাকা বিশ্ববিদ্যালয়। কলাভবনের মূল ফটকে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, প্রত্যয় স্কিম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের পরিপন্থী। আজকে যদি এই প্রজ্ঞাপন মেনে না হয়, ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে সরকারের অধিদপ্তরে পরিণত করবে। দলমত নির্বিশেষে সব শিক্ষকরাই এই প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান। শিক্ষকরা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রত্যয় স্কিমের অন্তর্ভুক্ত করা
সেই ষড়যন্ত্রেরই একটি অংশ বলে আমরা মনে করি। এমন একটি বৈষম্যমূলক ব্যবস্থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ মেনে নিতে পারে না। এদিকে ক্লাস পরীক্ষা বন্ধ থাকলে সেশন জটের শঙ্কা শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় সেশন জটে ভুগবেই। এরকম আন্দোলন চলতে থাকে, ক্লাস আমাদের বন্ধ থাকে, সেক্ষেত্রে তো আমরা পিছিয়ে পড়ব। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করা হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বহুল আলোচিত সাদিক অ্যাগ্রোর খামারে মিলল ব্রাহ্মা জাতের গরুর খোঁজ। আইন না মেনে রাখা হয়েছিল গরু। সাভারের বলিয়াপুরের খামারে দুদকের অভিযানের পর বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির সহকারী পরিচালক। জব্দ করা হয় খামারের কাগজপত্র। এর আগে সাদিক অ্যাগ্রোকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান পরিচালনা করে দুদক। কেরানীগঞ্জের জয়ানগরের এসএসসি এগ্রো গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে অভিযান চালায় দুদক। মেলে প্রায় 1 কোটি টাকা মূল্যের ব্রাহ্মা জাতের এই গরুটি, যা উৎপাদন ও আমদানি দুটোই নিষিদ্ধ বলে জানিয়েছে দুদক। মেলে এ জাতের আরও 2 বাছুরের সন্ধানও। সুনির্দিষ্ট একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা এখানে আসি। বাংলাদেশে আমদানিকৃত নিষিদ্ধ জাতের গরু এখানে পালন বা এখানে পরিচর্যা করা হচ্ছে কিনা, তো সেই বিষয়ে আমরা এখানে এসে তথ্য সংগ্রহ করেছি। এখন আমরা এই তথ্য এবং আমাদের রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক আমরা কমিশনে দাখিল করব। ছাগলকাণ্ডে ফেঁসে যাওয়া এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের পাশাপাশি আলোচিত সাদিক এগ্রোর জালিয়াতি অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। দেরিতে হলেও সোমবার দুদক হানা দেয় সাভারের বলিয়াপুর খামারে। বিভিন্ন শেড পরিদর্শন করে সন্ধান মেলে আমদানি নিষিদ্ধ ব্রাহ্মা জাতের কয়েকটি গরু। বড় কয়টা দেখছেন? বড়তে এই তো দেখা যাচ্ছে 3টে পাইছি বড় আর 2টে পাইছি ছোট। দুদক বলছে গরুগুলো আপাতত খামারেই থাকবে। 60টা এই ব্রহ্মা প্রজাতির গরুর বাছুর পাওয়া গেছে এবং এই ব্রহ্মা জাতের গরু রয়েছে। বীজ প্রদান যে খাতাগুলো আমরা সিজ করছি, ওখানে স্পষ্ট লেখা আছে ব্রহ্মা জাতের 5টার মতো হলো গাভীর তথ্য ওনারা লিখে রাখছে। এর আগে সাদিক এগ্রোকে অনৈতিক সুবিধা দেয়ায় সরকারি প্রতিষ্ঠান সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালায় সংস্থাটি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ, কাস্টমসের জব্দের পর জাল জালিয়াতির মাধ্যমে ব্রাহ্মা জাতের 15টি গরু সাদিক এগ্রোকে পাইয়ে দেয় কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার। সাদিক এগ্রোর নিকট কিছু গরু পরে বিক্রয় করছে এই ব্রাহ্মা প্রজাতি। এগুলো গরু সে কোথা থেকে পাইছে এবং আসলে কীভাবে এইগুলো তথ্য সংগ্রহের জন্য আমরা এখানে আসছি। আমরা জানি যে গরুগুলো রমজান মাসে করে দেওয়ার কথা, মানে জবাই করে বিক্রি করে দেওয়ার কথা, কিন্তু এরপরে কীভাবে আসলো এটা আমরা তথ্য দেওয়ার জন্য আসছি এবং আমরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছি। অভিযানে গো প্রজনন খামারের টেন্ডার জালিয়াতি সহ নানা অনিয়ম খতিয়ে দেখার কথা জানিয়েছে দুদক প্রতিনিধি দল। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। আমলাদের আমলনামা প্রকাশের নির্দেশনা চেয়ে মামলা হয়েছে দেশের উচ্চ আদালতে। রিটে বাংলাদেশ ব্যাংক জনপ্রশাসন সচিব সহ সংশ্লিষ্ট 10 জনকে বিবাদী করা হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে শুনানির কথা রয়েছে। রিটকারী আইনজীবী বলছেন 5 বছর পর পর সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসেব দাখিলের আইন থাকলেও বাস্তবায়ন হচ্ছে না। এ কারণে সরকারি চাকরিজীবীদের অপরাধলব্ধ অঢেল সম্পদ অর্জনের তথ্য বেরিয়ে আসছে। সরকারি চাকরিতে প্রবেশের সময় একজন ব্যক্তির কী পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তি আছে তার হিসেব দাখিল করার বিধান রয়েছে। প্রতি 5 বছর পর পর সম্পদ বাড়লো না কমলো, বাড়লে কী পরিমাণ বেড়েছে তারও হিসাব দেওয়ার কথা বলা রয়েছে সরকারি কর্মচারীদের সম্পদ কেনা, বিনিয়োগ করার বিষয়ে নানা বিধিনিষেধ। নিয়ম আছে, কিন্তু মানে কতজন? এক্ষেত্রে সরকারের তৎপরতা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদের পাহাড়, ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও এনবিআর কর্মকর্তা ফয়সালের অঢেল সম্পদ দেখে ঘুরে ফিরে একই প্রশ্ন সামনে আসছে, সরকারি কর্মচারীদের সম্পদের হিসেব দেওয়ার বিধানটি মানা হলে শুরুতেই অনিয়ম দুর্নীতি রোধ করা যেত কিনা।
এমন আলোচনার মধ্যেই সোমবার আইনটির যথাযথ প্রয়োগ এবং আমলাদের আমলনামা প্রকাশের নির্দেশনা চেয়ে মামলা হলো দেশের উচ্চ আদালতে। রিটকারী আইনজীবী বলছেন, সরকারি কর্মচারীদের বছর বছর সম্পদের হিসেব নেওয়া গেলে বেনজির, মতিউর, ফয়সালরা অঢেল সম্পদের মালিক হতে পারত না। যদি দুদক দুর্নীতি প্রতিরোধ করতে পারত, তাহলে আজকে এই বেনজির, মতিউর, ফয়সাল এদের জন্ম হয় কিভাবে? দুদক তো অন দ্য ফেসিয়াল অফ দ্য রেকর্ড দ্বারা ফেল করেছে। দুর্নীতি প্রতিরোধে সরকারের কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব নেওয়ার পক্ষে মত রয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তারও। সিনিয়র আইনজীবীরা বলছেন, হিসেব নেওয়া শুরু হলে কমে আসবে দুর্নীতির প্রবণতা। সবার তো আর সম্পত্তির হিসাব সরকারের পক্ষে পরীক্ষা করা সম্ভব না, কিন্তু দৈবচ আইনের ভিত্তিতে কিছু যদি পরীক্ষা করে তাহলেই কিন্তু এই দুর্নীতির ব্যাপারটা অনেকটা কমে আসবে। পার্শ্ববর্তী দেশ ভারতে সরকারি চাকরিতে প্রবেশ, অবসরের সময় সম্পদের হিসেব দেওয়ার বিধান রয়েছে। অবসরের পর 10% বেশি সম্পদ বাড়লে তার বিরুদ্ধে নেওয়া হয় আইনি পদক্ষেপ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বৈশ্বিক সংকটেও চমক দেখালো প্রবাসী আয়। বিদায়ী বছরে প্রায় 2400 কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা আগের বছরের চেয়ে 230 কোটি ডলার বেশি। আয়ের সঙ্গে চমক আছে উৎস নিয়েও। সৌদি আরব নয়, শীর্ষ রেমিটেন্স প্রেরণকারী দেশ এখন সংযুক্ত আরব আমিরাত, আর এতেই দুয়ে 4 মেলাচ্ছেন অর্থনীতিবিদরা। প্রবাসী আয়ের আড়ালে প্রণোদনা সুবিধায় পাচার হওয়া অর্থ দেশে আসছে কিনা তা খতিয়ে দেখতে বলছেন তারা। আলতাফ হোসাইনের রিপোর্ট। রিজার্ভ বাড়াতে সরকারের নানা উদ্যোগের পর রেমিটেন্সের পালে হাওয়া লাগে গেল মে মাস থেকেই। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সদ্য সমাপ্ত জুন মাসে দেশে প্রবাসী আয় এসেছে 254 কোটি মার্কিন ডলার, যা মে মাসের তুলনায় 29 কোটি ডলার বেশি, গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ। সব মিলিয়ে বিদায়ী বছরে প্রবাসী আয় এসেছে 2391 কোটি ডলার। প্রবাসী আয় বৃদ্ধি অর্থনীতির জন্য সুখবর হলেও প্রশ্ন উঠেছে উৎস নিয়ে। বিএমইটির তথ্য বলছে, বর্তমানে সৌদি আরবে থাকা প্রায় 39 লাখ কর্মী 2023-24 অর্থ বছরের জুলাই থেকে মে পর্যন্ত দেশে রেমিটেন্স পাঠিয়েছেন 24 কোটি 21 লাখ ডলার। অথচ 21.5 লাখ কর্মীর সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে 40 কোটি 67 লাখ ডলার। রেমিটেন্স বেশি আসুক আমরা চাই, কিন্তু আমরা এটাও আমাদের জানা দরকার যে এই বড় ধরনের পার্থক্য কি হচ্ছে। এটা কি কোনো টাকা লন্ডারিং হচ্ছে কিনা, টাকা পাচার হয়ে সেই টাকা আবার সাদা হওয়ার জন্য আসছে কিনা, এইসব বিষয়গুলো কিন্তু আমাদের দেখা দরকার। তবে সব প্রশ্নের ঊর্ধ্বে অর্থনৈতিক নানা সংকটের মধ্যে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বৃদ্ধিকেই গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। যারা রেমিটেন্স পাঠিয়েছেন যদি বড় অঙ্কের সেটা হয়, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে এটাকে স্বাগত জানানো উচিত, এবং সামনের দিনগুলোতে যাতে আরও বেশি বেশি করে ফর্মাল চ্যানেলে বড় অঙ্কের রেমিটেন্স আসে, সেটার জন্য আসলে উদ্যোগ নেওয়া উচিত। তবে বৈধতা আর প্রণোদনা পেতে পাচার হওয়া অর্থ দেশে রেমিটেন্স হয়ে ফিরছে কিনা তাও তদন্তের দাবি রাখে বলে মত অর্থনীতিবিদদের। তদন্তে ওইগুলো যদি খতিয়ে দেখা হয়। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ভিসা সহ নানা জটিলতায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জনশক্তি রপ্তানি কিছুটা কমলেও রেমিটেন্স প্রেরণে আগের সব রেকর্ড ভঙ্গ করেছে বৃহত্তর চট্টগ্রামের 11 জেলা। গত 11 মাসে এখানকার প্রবাসীরা 6 বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন। বিশেষ করে ওমান এবং মালয়েশিয়ার মতো দেশ ভিসা দেয়া বন্ধ করলেও গত 6 মাসে এই অঞ্চল থেকে কাজের সূত্রে বিদেশে পাড়ি দিয়েছেন 1,63,000 শ্রমিক। সাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিশ্বমন্দার প্রভাবে শ্রমনির্ভর অধিকাংশ দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া কমিয়ে দিয়েছে। তার সাথে যুক্ত হয়েছে ভিসা কেলেঙ্কারির নিষেধাজ্ঞা। গত 1 বছর ধরে শ্রমিক নেওয়া কমিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। শ্রমিক নেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব, আরব আমিরাত এবং কাতার। একইভাবে শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে মালয়েশিয়া। তবে এসব দেশে বৃহত্তর চট্টগ্রামের প্রবাসীর সংখ্যা তুলনামূলক বেশি। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ভিসা আসার পরও আমরা কিছু প্রতিবন্ধকতার মধ্যে আছি। যেমন প্রত্যেকটা ভিসা অ্যাটেস্টেড, এটা অনেকটা সহায়ক না। আমি সরকারকে অনুরোধ করব অন্তত 1টা 2টা 5টা 10টা 20টা পর্যন্ত ভিসার যদি অ্যাটেস্টেড তুলে দেয়, এটার প্রবাহ আরও বেড়ে যাবে এবং রিমিটেন্স আরও বেশি আসবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নানা সংকট সত্ত্বেও গত 6 মাসে বৃহত্তর চট্টগ্রামের 11 জেলা থেকে 1,62,905 জন শ্রমিক বিদেশ গেছেন। সবচেয়ে বেশি কুমিল্লা থেকে আর 3 পার্বত্য জেলা থেকে সবচেয়ে
কম গেছেন। নির্দিষ্ট কান্ট্রিতে কর্মী যাওয়ার সংখ্যাটার পরিমাণটা একটু বেশি থাকে, সেক্ষেত্রে ওই ডিস্ট্রিক্টে একটু কমে গেলেও ওভারঅল সব জায়গায় কমে যায় এবং আবার যখন উন্মুক্ত হয় তখন সমস্ত সমগ্র বাংলাদেশে সেটা ওভারঅল বেড়ে যায়। জনশক্তি রপ্তানি কমলো, গতি বেড়েছে রেমিটেন্স প্রবাহে। চলতি অর্থ বছরের 11 মাসে 11 জেলার প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন 6.36 বিলিয়ন মার্কিন ডলার। তবে জনশক্তি রপ্তানি আগের পর্যায়ে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানান চট্টগ্রাম জেলা প্রশাসক। চট্টগ্রামের যারা প্রবাসী বেশিরভাগ কিন্তু আমাদের মধ্যপ্রাচ্য কেন্দ্রিক এবং ওমানে একটি বড় বাজার। ওমানে টেম্পোরারিলি আপাতত বন্ধ রয়েছে, বাট এটি আমরা যতটুকু জানি কূটনৈতিক চ্যানেলে বিশেষ করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কাজ করছে। আমরা আশা করছি কিছুদিনের মধ্যেই ওমানের শ্রম বাজারটি উন্মুক্ত হয়ে যাবে। চলতি অর্থ বছরে এখন পর্যন্ত বাংলাদেশে প্রবাসীদের রেমিটেন্স এসেছে 23 বিলিয়ন মার্কিন ডলারের বেশি, আর বিদেশ গেছে অন্তত 7 লাখ শ্রমিক। গার্মেন্টস শিল্পের পর রিজার্ভ বাড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, আর এই খাতটি এখন নানা সংকটে জর্জরিত। এই সংকট থেকে উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিদেশে অবস্থানরত বাংলাদেশি মিশনগুলো, কিন্তু এই মিশন তেমন কোনো ভূমিকা রাখছে না, এমনকি অনেকটা নীরব থাকছেন, এমনটি অভিযোগ প্রবাসীদের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভ্যাট আদায়ে গতিশীলতা আনতে বিভিন্ন সময়ে নানা পন্থা গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস ইএফডি মেশিনের পাইলট প্রকল্পের নামে গচ্চা দিয়েছে সরকারের বড় অঙ্কের টাকা, অথচ কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারা, নিম্নমানের ডিভাইস সরবরাহ করা সহ নানা অভিযোগ রয়েছে এনবিআর কর্তৃক নিয়োজিত সংশ্লিষ্ট ভ্যান্ডরের ওপর। এনবিআরের সাবেক কর্মকর্তা বলছেন, ডিভাইস নির্ভর না হয়ে সফটওয়্যারের প্রচলন ও সমন্বিত ব্যবস্থার মাধ্যমে সম্ভব ভ্যাট আদায়ের গতিশীলতা আনা। রাজধানীর মিরপুর 6 নম্বরে অবস্থিত দস্তরখানা রেস্টুরেন্ট। সরেজমিনে গিয়ে দেখা যায় ভ্যাট আদায় সহজ করতে এনবিআর কর্তৃক দেয়া ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস ইএফডি মেশিন পড়ে আছে অবহেলায়, জমেছে ধুলো। ম্যানেজার জানালেন নিয়মিত ব্যবহার করেন তারা, কিন্তু দেখা যায় ব্যবহার উপযোগী নেই প্রায় 22,000 টাকা দামের মেশিনটি। পাশেই আরেকটি ফাস্টফুডের দোকানে দেখা গেল ভ্যাট সার্টিফিকেটের ফটোকপি সাঁটানো রয়েছে দেয়ালে। জানান মেশিন পেয়েছেন ঠিকই, কিন্তু ব্যবহার বিধি জানেন না। এই নিম্নমানের মেশিন এবং জোর করে চাপিয়ে দেয়া অপ্রচলিত সিস্টেমের বিষয়ে অভিযোগ রয়েছে প্রচুর। আমাদের পেরেশানি বেড়ে গেছে মেশিনটা দেওয়ার পরে, কারণ এটা মেশিনটা মেনটেন্স করতে আপনার এটার পিছনে 2 জন লোক নিয়োগ করতে হয়, তাদের খাবার আছে, বেতন আছে, তাদের পিছনে পরে আমার 50,000 টাকা ব্যয় হয় মাসে। এরপরে আপনার নানান ধরনের হয়রানি, একটা বিল কাটতে 5 মিনিট 3 মিনিট 2 মিনিট সময় লেগে যায়, তো এতে করে আমাদের প্রবলেম হয়। আর হচ্ছে একটা জিনিস, কদিন পর পর ব্যাটারি নষ্ট, চার্জার নষ্ট, এই সেই করে এইগুলোর আমাদের ব্যস্ততা বাড়াই দিছে, কিন্তু আমাদের কোনো বেনিফিট নাই, আর সরকারের কোনো বেনিফিট আছে বলে আমি মনে করি না। এটা তো সম্পূর্ণভাবে জেনেক্স বলতে পারবে যে কিভাবে কি সবাইকে দিচ্ছে কিনা। মেশিন হতে একটু সমস্যাটা হয়, চার্জে দিয়ে বিলগুলো কাটা লাগে। ইন্টারনেটে সফটওয়্যার ওরকম যদি সিস্টেমটা হতো তাহলে আমাদের অনেকটা বেটার হতো। মেশিনটা আমাদের দেওয়া হয়েছে, কিন্তু ওটা এখন আমাদের শেখানো হয়নি যে কিভাবে সিস্টেম কি করব, তাই ওটা এখনো চালু করতে পারিনি। আর এই অপ্রচলিত ডিভাইসগুলো চাপিয়ে দিতে অন্য সকল উদ্ভাবনকে বারবারই ছুঁড়ে ফেলে দিয়েছে এনবিআর এর একটি প্রভাবশালী গ্রুপ। অভিযোগ আছে 2018 সালে সেরা অ্যাপ হিসেবে জাতীয় মোবাইল অ্যাপ পুরস্কার পাওয়া ভ্যাট চেকার অ্যাপ এনবিআর এর আমলাতান্ত্রিক জটিলতায় বন্ধ হয়ে গিয়েছিল, যে অ্যাপটি 2017 সালে দক্ষিণ এশিয়ার আইটি সম্মাননা অ্যাম্বিলিয়ন্ট অ্যাওয়ার্ডও পেয়েছিল। অ্যাপটি ব্যবহারে তৎকালীন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের শত চাওয়া সত্ত্বেও প্রভাবশালী গ্রুপের চাপে তা আর হয়ে ওঠেনি, যারা এখনো সক্রিয়ভাবেই একটি ভেন্ডরদেরই নানা ডিভাইস ব্যবহার করছে বারবার। এনবিআর যদি একটা সেন্ট্রাল সিস্টেম থাকতো, সেই সেন্ট্রাল সিস্টেমের আন্ডারে ছোট ছোট যত ধরনের কম্পোনেন্টই হোক, আমি ইএফডিএমএস করলাম কোনো ক্ষেত্রে, যে একটা ইন্ডিপেন্ডেন্ট সফটওয়্যার যে চালাতে পারবে না সে যেন ইএফডি বা মেশিন ব্যবহার করতে পারে, কিন্তু যার সফটওয়্যার আছে সে যেন সফটওয়্যারটাকে আমার এখানে ইন্টিগ্রেট করতে পারে। যেমন হোটেল বা রেস্টুরেন্ট অথবা আপনার বিনোদন কেন্দ্র, সেগুলোর ক্ষেত্রে যে সেবাগুলো হয় তারা যদি একই ধরনের সফটওয়্যার ইউজ করতে পারে, অবশ্যই কাস্টমাইজ করে নেবে তাদের মতো করে, সেক্ষেত্রে যদি ইন্টিগ্রেট করা যায় তাহলে আমাদের এই যে ইএফডিএমএসের ইএফটির পিছনে
এখনও যে পরিমাণ খরচ হচ্ছে সেটা কমে আসবে। বলেন ইএফডি এসডিসি যথার্থ সমাধান নয়, সফটওয়্যারের মাধ্যমে ভ্যাট আদায় সহজ হলে সেটি করা উচিত। সফটওয়্যারের জন্য পে করতে হচ্ছে না আমাকে, মেশিনের জন্য আমাকে পে করতে হচ্ছে। মেশিনের মেনটেন্যান্সের ব্যাপার আছে, মেশিন নষ্ট হওয়ার ইস্যুগুলো আছে, মেশিন ব্যবহার করবে কি করবে না তার ইস্যুগুলো আছে। সফটওয়্যার যাদের আছে সেইগুলোকে এনকারেজ করা উচিত এবং সেক্ষেত্রে বেশি পরিমাণে আমাদের যে সেন্ট্রাল সিস্টেম সেই সেন্ট্রাল সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করা উচিত। অথচ এনবিআর এর বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে, তারা অজ্ঞাত কারণে বিনামূল্যে পাওয়া যাবে এমন সফটওয়্যার অ্যাপস কোনোটি গ্রহণ করেনি। এ বিষয়ে জানতে অসংখ্যবার যোগাযোগের চেষ্টা করা হলেও এনবিআর কর্তৃপক্ষ কোনো রকম বক্তব্যই দেননি। ভ্যাট আদায়ে ডিভাইস নির্ভরতা বাদ দিয়ে সহজ পন্থা খুঁজে ব্যবসায়ীদের স্বস্তি দিতে এনবিআর এর প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। বাগেরহাটের কৃষকরা সাপ্তাহিক হাটে পাইকারি দরে বিক্রি করার জন্য ক্ষেতের ফসল তুলছেন। সে খবর জানাতে সদর উপজেলার চাপাতলা গ্রামের বিষমুক্ত ফসলের ক্ষেতে আছেন রিপোর্টার আলী আকবর টুটুল। সরাসরি যাচ্ছি তার কাছে। ক্ষেতে কিন্তু এখন কিন্তু ফসল তোলার কাজ শুরু হয়েছে। আসলে ভোরবেলা আসলে কৃষকরা কিন্তু ফসল তুলতে শুরু করে এবং এই হাট বাজারে নেওয়ার জন্য কিন্তু আসলে তারা কিন্তু এখানে আসে। এবং আমরা যদি দেখি যে আসলে বাগেরহাটের সদর উপজেলার যাত্রাপুর এলাকায়, এই এলাকাটা এক ধরনের বিষমুক্ত সবজি আসলে এখানে পাওয়া যায়। এখানে একটা কদর রয়েছে বিষমুক্ত সবজি এবং দামের দিক দিয়েও আসলে অনেকটাই একটু বেশি থাকে। আমরা যদি বলি যে এখানে যে আমি যেখানে আছি চাপাতলা এলাকায়, এখানে ঢেঁড়স আসলে তুলতেছেন। যে এই ঢেঁড়স তুলে কিন্তু তারা বাজারে নেবেন। এই কৃষকরা সরাসরি ক্ষেত থেকে ঢেঁড়স তুলে হাটে নেন, পাইকারি হাটে গিয়ে তারা কিন্তু আসলে বিক্রি করেন। আমরা যদি জানি যে আসলে এবার কিন্তু যে গত 1 মাস আগে যে রেমাল যে ঘূর্ণিঝড় গেল, ঘূর্ণিঝড়ের পরে কিন্তু তারা কিন্তু অনেকটা ক্ষতি পুষিয়ে ওঠার চেষ্টা করছেন যার মতন কৃষকরা। এবং এই কৃষকরা কিন্তু এবং এমন হাট পরিশ্রম করে তারা কিন্তু চেষ্টা করছেন তারা ঘুরে দাঁড়াবার। তবে এখনো পর্যন্ত কিন্তু আসলে সেই রেমালে ক্ষয়ক্ষতির বা ওই ধরনের কোনো প্রণোদনা বা কৃষি বিভাগের কোনো সহযোগিতা পায়নি। তবে তারা বলছেন যে আসলে তারা কিন্তু সহযোগিতা করবেন। তারপরও কিন্তু যার যতটুকু জমি আছে সেভাবে তারা চেষ্টা করছে যে এখান থেকে তারা ফসল উৎপাদন করে তাদের জীবন জীবিকা নির্ভর করবেন। 12 মাস কিন্তু এই এলাকায় সবজি চাষ হয়। এখানে যদি বলি যে ঢেঁড়সের পাশাপাশি এখানে যদি বলি যে এখানে লাউ, কুমড়া এবং এখানে লাল শাক, পুঁই শাক, ডাঁটা শাক এবং বিভিন্ন ধরনের আসলে সবজি কিন্তু এখানে পাওয়া যায় এবং এই কারণে কিন্তু এখানে এই সবজি চাষ করে থাকেন। এবং প্রতিনিয়ত কিন্তু এই নিত্যদিনের চিত্র কিন্তু এখানে যে এই সবজি তোলার ক্ষেত থেকে সবজি তোলার ক্ষেত কিন্তু আজকে শুধু একদিনের নয় এবং প্রতিদিনের কিন্তু এই সবজি তুলে তারা কিন্তু হাটে নিয়ে যান। এই ছিল আমার কাছে বাগেরহাটের যাত্রাপুরের চাপাতলা এলাকা থেকে সবজি ক্ষেত থেকে সবজি তোলার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাটে। চলছে হাড়িভাঙা আমের ভরা মৌসুম। বর্তমানে এই আমকে ঘিরে জমজমাট রংপুরের আমের হাটগুলো। তবে এবার আমের ফলন কম হওয়ায় দাম অনেক বেশি। আর হাড়িভাঙার প্রসার ঘটতে আম চাষিদের প্রণোদনার পাশাপাশি আম সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ নির্মাণের আশ্বাস কৃষিমন্ত্রীর। তারিকুল ইসলামের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। হাড়িভাঙা আম আঁশমুক্ত, আটি ছোট এবং আলাদা স্বাদ থাকায় আম প্রেমীদের অন্যতম পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই আম। নিজস্ব স্বকীয়তায় ইতোমধ্যে স্বীকৃতি পেয়েছে রংপুরের জিআই পণ্য হিসেবে। আনুষ্ঠানিকভাবে চলতি বছরের 20 জুন থেকে বাজারে উঠেছে এই আম। চাহিদা ভালো থাকায় স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকার ও ব্যবসায়ীরা আসছেন এই আম কিনতে। তবে এবার আমের বাজার চড়া বলে দাবি তাদের। দাম তো চাচ্ছে 300, 350 পাল্লা। দাম গত বছরের চেয়ে একটু বেশি। গত বছরের তুলনায় আমের দামটা একটু বেশি, যার কারণে আমরা একটু সমস্যার সম্মুখীন হচ্ছি। এবছর বিরূপ আবহাওয়ার কারণে আমের ফলন কিছুটা কম হয়েছে। তবে গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি পাওয়ায় খুশি বাগান মালিকরা। গতবার আমরা 2200 বিক্রি করছিলাম, এবারে যে এই আমটা 3200 পর্যন্ত আমরা বিক্রি করতেছি। তাহলে আমাদের উপকার না? আশা করা যাচ্ছে যে যেটা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা থেকে কিছুটা কাটিয়ে ওঠা যাবে। হাড়িভাঙা আম গাছের বাগান বাড়াতে চাষিদের প্রণোদনা দেওয়া সহ আম সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনের আশ্বাস কৃষিমন্ত্রীর। বৈজ্ঞানিক পদ্ধতিতে আম চাষ এবং রক্ষা করার জন্য যে হিমাগার, অলরেডি একটা হিমাগারে আমরা
করে ফেলতেছি, আপনাদের উপর প্রণোদনা দেওয়া হবে। রংপুর বিভাগে এবছর প্রায় ৩৩০০ হেক্টর জমির বাগানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৮,০০০ মেট্রিক টন আম, যার বাজার মূল্য প্রায় ৫০০ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন টেকসই অর্থনীতির জন্য হাড়িভাঙ্গা আম সংরক্ষণে হিমাগার স্থাপন, আধুনিক আম চাষ পদ্ধতি বাস্তবায়ন সহ গবেষণা কেন্দ্র স্থাপন করে গেলেই হাড়িভাঙ্গা আমই বদলে দিতে পারে এই জনপদের আর্থসামাজিক অবস্থা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। ভোর থেকে কেনাবেচার হাক ডাকে সরব গাইবান্ধার ঐতিহ্যবাহী নতুন বাজার মাছের আড়ত। জেলার বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা মাছ কিনতে এসেছেন এখানে। মাছ কেনাবেচার খবর জানাতে গাইবান্ধার নতুন বাজার থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমি আছি গাইবান্ধার ঐতিহ্যবাহী নতুন বাজার মাছের আড়তে। আসলে এই মাছের আড়তটি কিন্তু আমরা দেখি যে ভোর থেকে কিন্তু সরব হয়ে ওঠে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা মাছ কেনা বেচায়। কিন্তু গতকাল থেকে কিন্তু টানা বৃষ্টির কারণে কিন্তু আমরা দেখছি যে মাছের আড়তে কিছুটা মাছ কিন্তু আসেনি। তবে আমরা দেখছি যে আজকে যে মাছের কেনা বেচা হচ্ছে সেখানে কিন্তু দেশীয় মাছের যে কেনা বেচা সেটি সবচেয়ে বেশি। গাইবান্ধা জেলার কিন্তু যে সকল ছোট ছোট মাছের বাজার রয়েছে সেই বাজারগুলি থেকে কিন্তু মাছ আমাদের এই জেলার এই আড়তে আসে। এই আড়ত থেকে কিন্তু সকালের যে মাছের বেচা কেনা সেটি করে কিন্তু জেলার বিভিন্ন হাট বাজারে যেয়ে থাকে। আমরা দেখছি যে আজকে কিন্তু এই বৃষ্টির কারণে কিছুটা মাছ কেনা বেচা কিন্তু কম এবং মাছের কিন্তু যেটি আনাগোনা সেটি কিন্তু কিছুটা কম। আর বাজার যদি বলি যে আজকে দেখা যাচ্ছে যে নদীর মাছের যেহেতু আনাগোনা কম এবং জেলার বাহির থেকে যে সকল মাছ আসে সেগুলির আনাগোনা কম হয়, কিন্তু আজকে মাছের দাম কিছুটা বেশি। আর যে সকল মাছ আছে তার মধ্যে আমরা দেখছি যে বিভিন্ন পুকুর এবং স্থানীয় বাজার থেকে যে সকল মাছ আসে সেই সকল মাছ কিন্তু আজকে সবচেয়ে আমরা বেশি দেখছি। পাশাপাশি যেটি দেখছি যে নদীর মাছেরই কিন্তু এই হাটটি কিন্তু স্থানীয় যেহেতু ব্রহ্মপুত্র, তিস্তা এবং ঘাঘট নদী পার বেষ্টিত এই হাটটি, সেহেতু আমরা সবসময় দেখি যে এখানে সবচেয়ে নদীর মাছের আনাগোনা কিন্তু সবচেয়ে বেশি। তবে আজকে টানা বৃষ্টির কারণে কিছুটা মাছের আনাগোনা কিন্তু আমরা কম দেখছি। এই ছিল গাইবান্ধার মাছ বাজারের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধায়। এবার দেশের বাইরের খবর জানাতে যুক্ত হচ্ছেন মনির হোসাইন। ধন্যবাদ রাইসা। যুক্তরাজ্যের আসন্ন নির্বাচনে এবারই সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী লড়ছেন, যাদের মধ্যে একাধিক প্রার্থীর জয়ের পর মন্ত্রিসভায় স্থান পাবারও সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জরিপে এগিয়ে 14 বছর ক্ষমতার বাইরে থাকা লেবার পার্টি। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের প্রতিবেদন। যুক্তরাজ্যে আসন্ন নির্বাচনে 650টি আসনে লড়াই করতে নামা প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়। তবে মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ তুলনামূলকভাবে কম হলেও এবার প্রায় 3 ডজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান বিরোধী দল লেবার পার্টি থেকে গেল মেয়াদের 4 এমপি রোশনারা আলী, টিউলিপ সিদ্দিক, ডক্টর রূপা হক ও আফসানা বেগম লড়ছেন এবারও। সঙ্গে একই দল থেকে এবার ভোটের লড়াইয়ে আছেন আরও 4 জন। তারা হলেন রুমি চৌধুরী, রুফিয়া আশরাফ, নুরুল হক আলী, নাজমুল হোসেন। কনজারভেটিভ দলের মনোনয়ন নিয়ে ভোটের মাঠে আছেন আতিক রহমান ও সৈয়দ সাইদুজ্জামান। তবে লেবার পার্টির প্রার্থীদের প্রচারণায় সরব পুরো কমিউনিটি। দিনভর চলছে প্রচারণা, যেখানে অংশ নিচ্ছেন প্রভাবশালী নেতারাও। Labour government after 14 years will make a big difference to the NHS, to our schools, to our jobs, to prosperity and also to good foreign policy as well. এছাড়াও ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন থেকে 6 জন, রিফর্ম পার্টি, লিবারাল ডেমোক্রেটস, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি ও সোশ্যালিস্ট পার্টি থেকে আছেন 1 জন করে। এছাড়া গ্রিন পার্টি থেকে 3 জন আর স্বতন্ত্র থেকে 11 বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী হিসেবে লড়ছেন ভোটের মাঠে। সবচেয়ে নাটকীয় অবস্থায় রয়েছে পূর্ব লন্ডনের লেবারের ঘাঁটি হিসেবে পরিচিত বেথলেন গ্রিন অ্যান্ড স্টেপনি আসনটি, যেখানে লড়াইয়ে আছেন 4 বাংলাদেশি প্রার্থী। এই আসনে 2010 সাল থেকে একটানা
এমপি হিসেবে আছেন লেবার দলের রোশনারা আলী। প্রভাবশালী এই প্রার্থীর ভোট ব্যাংকে হানা দিতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন আজমল মাসুর, রাবিনা খান ও ব্যারিস্টার শাম উদ্দিন। And we've got to make sure we work together, stick together, so that we can defeat this horrific, destructive, dangerous Conservative government that has destroyed and devastated communities up and down the country over the last 14 years. লন্ডনের হামস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে নির্বাচনে চতুর্থবারের মতো লেবার দল থেকে লড়ছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। নিজ আসনে শক্ত ভোট ব্যাংক থাকায় জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে তিনি, আর তাই অন্যান্য দলীয় প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন টিউলিপ। ভোটারদের আহ্বান জানাচ্ছেন লেবার পার্টিকে ভোট দিয়ে ক্ষমতায় আনার জন্য। It's been 14 years of economic decline under the Conservatives, and we've got to make sure we restore our public services. এদিকে লেবার পার্টির প্রধান কিয়ার স্টারমারের বিরুদ্ধে সেন্ট্রাল লন্ডনের হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ওয়েস ইসলাম। জরিপ বলছে 15 বছর পরে যুক্তরাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে লেবার পার্টি। দলটি ক্ষমতায় এলে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বাংলাদেশি বংশোদ্ভূত এই নারীদের কেউ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। মার্কিন প্রেসিডেন্ট থাকার সময় নেয়া কিছু পদক্ষেপের জন্য বিচারের মুখোমুখি হওয়া থেকে রেহাই পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার দেশটির সুপ্রিম কোর্ট এর সিদ্ধান্ত দিয়েছেন। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে সংবিধানের অধীনে ট্রাম্প যেসব পদক্ষেপ নিয়েছিলেন সেগুলোই দায়মুক্তি পাবেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টকে অপরাধের অভিযোগ থেকে দায়মুক্তি দেওয়ার প্রশ্নে সিদ্ধান্ত দিলেন সুপ্রিম কোর্ট। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে মামলা মোকদ্দমা নিয়ে বেশ বিপাকেই আছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এবার স্বস্তির খবর পেলেন তিনি। আংশিক দায়মুক্তি পেয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে কিছু পদক্ষেপের জন্য বিচারের মুখোমুখি হওয়া থেকে রেহাই পাচ্ছেন রিপাবলিকান এই নেতা। সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে সোমবার মার্কিন সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দিয়েছেন। রায়ে আদালত বলেন, প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প যেসব অপরাধমূলক পদক্ষেপ নিয়েছেন সেসবের ক্ষেত্রে দায়মুক্তি পাবেন। তবে প্রেসিডেন্ট হওয়ার আগে যেসব অপতৎপরতায় সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সেসবের ক্ষেত্রে কোনো সুবিধা পাবেন না ট্রাম্প। এর আগে ওয়াশিংটনের নিম্ন আদালত এক রায়ে বলেছিলেন প্রেসিডেন্ট থাকাকালে কোনো কর্মকাণ্ডের জন্য ট্রাম্প বিচারে ছাড় পাবেন না। ফলে 2020 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী ফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে তার বিচার করা যাবে। তবে সে সময় ট্রাম্প দাবি করেছিলেন তার বিরুদ্ধে যে অপরাধের অভিযোগ আনা হয়েছে তা থেকে তিনি দায়মুক্তি পাবেন, কারণ তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকার সময়ে ওই ঘটনা ঘটেছিল। তবে নিম্ন আদালত ট্রাম্পের দাবির বিপক্ষে রায় দিয়েছিলেন। সেই রায়ই এবার খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। তবে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক এই রায়কে স্বাগত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এটিকে যুক্তরাষ্ট্রের সংবিধান ও গণতন্ত্রের জন্য বড় জয় হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপে কট্টর ডানপন্থী ও অভিবাসন বিরোধীদের উত্থানে ইউরোপ জুড়ে দেখা দিয়েছে উদ্বেগ। দেশটির ভবিষ্যৎ অভ্যন্তরীণ রাজনীতি, পররাষ্ট্রনীতি, এমনকি সামাজিক সুযোগ সুবিধায় কী পরিবর্তন আসবে তা নিয়ে চলছে আলোচনা। স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের ঐতিহ্য বহন করা ফ্রান্সে ডানপন্থীদের উত্থানে উদ্বেগ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটে এগিয়ে আছে কট্টর ডানপন্থীরা। অন্যদিকে ভোটে ভরাডুবি ঘটেছে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোটের। তবে নির্বাচনে কট্টর ডানপন্থী ও অভিবাসন বিরোধীদের উত্থানে ইউরোপ জুড়েই দেখা দিয়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা। প্রথম দফার নির্বাচনে এগিয়ে থাকা ডানপন্থীরা যদি দ্বিতীয় দফায়ও এগিয়ে থাকে তবে ফ্রান্সের ভবিষ্যৎ রাজনীতি, অভিবাসন নীতি, এমনকি সামাজিক সুযোগ সুবিধায় কি পরিবর্তন আসবে তাই এখন ফ্রান্স জুড়ে আলোচনার কেন্দ্রে। সাংবিধানিকভাবে স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের ঐতিহ্য রয়েছে ফ্রান্সে। তবে উগ্র ডানপন্থীদের কাছে ক্ষমতা এলে তাতেও আঘাত আসতে পারে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। এমনকি তাদের নির্বাচনী ইশতেহারে দেয়া দ্বৈত নাগরিকত্ব নিয়েও নতুন সরকারের কঠোর হওয়ার বিষয়ে উদ্বিগ্ন অনেকে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, চায়না, ভিয়েতনাম সব দেশের মানুষ আমরা এখানে ডুয়েল ন্যাশনালিটি বিলং করছি। এখন যদি এখানে প্রথম আঘাতটা আসে তাহলে আমাদের অনেকেই
এই দেশে হয়তো বসবাস করার অবস্থা থাকবে না। শুধু অভিবাসীরাই নয়, গেল কয়েক দশকের ফ্রান্সের রাজনৈতিক ইতিহাসে উগ্র ডানপন্থীদের এই উত্থানে উদ্বেগ দেখা দিয়েছে বিশ্বব্যাপী উদার গণতান্ত্রিক মহলেও। রাজনৈতিক বিশ্লেষকরা প্রেসিডেন্ট ম্যাক্রোর এই আগাম নির্বাচনের সিদ্ধান্তকে আত্মঘাতী হিসেবে দেখছেন, যে সিদ্ধান্তটি শেষ পর্যন্ত বুমেরাং হয়েছে বলে মনে করেন তারা। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বেপরোয়া গাড়ির আঘাতে অন্তত 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 14 জন। সোমবার স্থানীয় সময় বিকেলে এই ঘটনা ঘটে বলে জানায় সিউল পুলিশ। এদিন সিউল সিটি হলের কাছে অবকাশ কাটানোর জন্য জড়ো হয়েছিলেন অনেকে। সে সময় হঠাৎ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে, এতেই ঘটে হতাহতের এই ঘটনা। এরই মধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আসামে টানা বৃষ্টিপাতে ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে। মৌসুমি বৃষ্টির প্রভাবে আসামে বসতবাড়ি, দোকানপাট ও কৃষি জমি ডুবে যাওয়ায় বিপাকে পড়েছে হাজারো মানুষ। পানি ঢুকছে নদী তীরবর্তী এলাকার বসতবাড়িতে। আসামের রাজধানী গুয়াহাটির অনেক বাসিন্দাকে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে হয়েছে। হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। অবকাঠামোগত দুর্বলতার কারণে ভারী বৃষ্টিপাতে ভারতের নানা অঞ্চল প্রায় বন্যা কবলিত হয়। স্মরণকালের ভয়াবহ আবাসন সংকটে ভুগছে অস্ট্রেলিয়া। করোনা মহামারী শেষে গত 2 বছরে দেশটিতে বসবাসের উদ্দেশ্যে এসেছে কয়েক লাখ মানুষ। তবে সে অনুপাতে বাড়েনি আবাসস্থল। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দেশটিতে উচ্চশিক্ষা অর্জনে যাওয়া বাংলাদেশের শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্ট্রেলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM আমিনুল রুবেল। যাচ্ছি তার কাছে। আমিনুল, ঠিক যেমনটি বলছিলেন যে অস্ট্রেলিয়াতে কিন্তু স্মরণকালের ভয়াবহতম আবাসন সংকট এই মুহূর্তে চলছে। ব্যাপারটা একদম এমন যে অস্ট্রেলিয়াতে প্রচুর মানুষ এই মুহূর্তে এসেছে যাদের থাকার জন্য ঘরবাড়ি নেই। অনেকেই কিন্তু অস্ট্রেলিয়াতে নতুন এসে হোটেল কিংবা এয়ারবিএনবিতে উঠছে। আপনাদের ব্যাখ্যা করার চেষ্টা করি যে 2019 সালের শেষের দিকে গ্রীষ্মকালে অস্ট্রেলিয়াতে কিন্তু আধুনিক অস্ট্রেলিয়ার ভয়াবহতম দাবানল হয়েছিল। সে সময় কিন্তু অর্থনীতিতে বিশাল একটি ধাক্কা লেগেছিল। ইনভেস্টররা তারা কিন্তু ঘরবাড়ি তৈরি করছিল না এবং তারপরেই আপনাদের মনে করিয়ে দেই যে স্মরণকালের ভয়াবহতম করোনা মহামারী পুরো পৃথিবীতে ছেয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্নের মতো শহরগুলো পৃথিবীর সবচেয়ে বেশি সময় যাবৎ কিন্তু লকডাউনে ছিল এবং সে সময় কিন্তু আন্তর্জাতিক বর্ডার অস্ট্রেলিয়া সেটা কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। মোটামুটি অস্ট্রেলিয়া থেকে প্রচুর মানুষ বেরিয়ে গেছে, চলে গেছে যারা অস্ট্রেলিয়াতে থাকতে পারবে না বা থাকতে চায়নি বা যাদের ভিসা শেষ হয়ে গিয়েছিল। কিন্তু সে সময় কিন্তু নতুন স্টুডেন্ট বা অস্ট্রেলিয়াতে যারা দীর্ঘ সময়ের জন্য থাকতে চায় বা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসে তারা কিন্তু আসতে পারেনি। এই কয়েক বছর একটি বিশাল গ্যাপ কিন্তু অস্ট্রেলিয়াতে তৈরি হয়েছে। অর্থনীতি অবশ্যই পৃথিবীর সব দেশের মতো অস্ট্রেলিয়ার অর্থনীতিও দুর্বল হয়ে গেছে এই সময়টিতে। 2022 সালের শুরুর দিকে অস্ট্রেলিয়া ডিসিশন নেয় যে তারা আবারও মাইগ্রেন্টদেরকে অস্ট্রেলিয়াতে আসতে দিবে, নতুন মানুষদেরকে আসতে দিবে, তাদের অস্ট্রেলিয়া অর্থনীতি চাঙ্গা করার জন্য। নতুন সরকার এসে কিন্তু মোটামুটি বর্ডার খুলে দেওয়ার পাশাপাশি সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছে। ইউনিভার্সিটিগুলোতে প্রচুর স্টুডেন্ট এসেছে গত 2 বছরে এবং তারা এসে এই মুহূর্তে কিন্তু থাকার জায়গা পাচ্ছে না। অস্ট্রেলিয়া কিন্তু জুন জুলাই প্রচন্ড ঠান্ডা, বাংলাদেশি শিক্ষার্থীরা তারা কিন্তু আসছে এই মুহূর্তে কিন্তু তারা থাকার জন্য জায়গা পাচ্ছে না অস্ট্রেলিয়াতে এবং সামনের দিনগুলো আরো ভয়াবহ হবে এমনটাই ভাবছে বিশেষজ্ঞরা। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেল। সরাসরি যুক্ত ছিলাম অস্ট্রেলিয়া থেকে। বাজেটে সরকারের নতুন নীতিমালায় দুবাই আন্তর্জাতিক স্বর্ণ বাজারের বাংলাদেশি জুয়েলারি ক্ষতিগ্রস্ত হবে না বলে আশ্বাস দিয়েছেন দুবাই গোল্ড সুকের প্রবাসী ব্যবসায়ীরা। তবে স্বর্ণ ও মোবাইল নিয়ে লাগেজ বহনকারী ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে বলে শঙ্কা জানিয়েছেন তারা। সংযুক্ত আরব আমিরাত থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আন্তর্জাতিক স্বর্ণবাজারে গত কয়েক বছরে অসংখ্য বাংলাদেশি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে বাংলাদেশি ক্রেতার সংখ্যা তুলনামূলক বেশি। তবে সম্প্রতি বাংলাদেশের জাতীয় বাজেটে 100 গ্রামের উপর স্বর্ণ বহনে নিষেধাজ্ঞা আরোপ করায় লাগেজ বহনকারী প্রবাসীদের ক্ষতিগ্রস্ত হওয়ার সংখ্যা দেখা দিয়েছে। যদিও দুবাই আন্তর্জাতিক স্বর্ণবাজারে বাংলাদেশি প্রতিষ্ঠানের মালিকরা তাদের ব্যবসায়িক ক্ষতির আশঙ্কাকে উড়িয়ে দিয়েছেন। যারা কিছু এখান থেকে যে মালটা নেয়, এখান থেকে যে জুয়েলারি নেয় বাংলাদেশে, ও ক্ষেত্রে কিছু প্রভাব পড়তে পারে। বিভিন্ন কান্ট্রির লোক আমাদের এখানে আসে, শুধু বাংলাদেশ নিয়ে না, শুধু বাংলাদেশ, বিভিন্ন কান্ট্রি থেকে আসে এখানে আমাদের জুয়েলারি
বেকারি এমনকি খুচরা সব হয়। স্থানীয় ব্যবসায়ীদের মতে দুবাই আন্তর্জাতিক স্বর্ণবাজারে পৃথিবীর বিভিন্ন দেশের ক্রেতার সংখ্যা বাড়ছে, ফলে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র নিজেদের ক্রেতার উপর নির্ভরশীল নয়। তবে বর্তমানে বাংলাদেশের বাজেটে প্রবাস থেকে নিয়ে যাওয়া বিভিন্ন পণ্যের উপর করারূপ ও বিধিনিষেধ থাকায় বাংলাদেশি ক্রেতার সংখ্যা অনেকটা কমে এসেছে বলে জানান কেউ কেউ। এদিকে সংযুক্ত আরব আমিরাতে সচেতন নাগরিকরা জানান, চলতি বাজেটে বিদেশ থেকে নিয়ে যাওয়া বিভিন্ন পণ্যের উপর করারোপ করায় বাংলাদেশের অর্থনীতির বড় চালিকা শক্তি রেমিটেন্স প্রবাহে প্রতিবন্ধকতা আসতে পারে। এই অবস্থায় প্রবাসীদের বিষয়ে সরকারকে আরও যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ভোরের সময় খেলার খবর জানাতে আবারও যুক্ত হচ্ছি সহকর্মী রাইসা জান্নাতের সঙ্গে। ধন্যবাদ মনির। সংবাদের এই অংশে শুরুতেই জেনে নেব আজকের আবহাওয়ার খবর। সাগরে সৃষ্ট লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৮ দিন সারা দেশে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সকল বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বান্দরবানে ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এবার জানিয়ে দেব ট্রাফিক আপডেট। বিজয় সরণি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। তার কাছ থেকে জেনে নেব আজকের রাজধানীর সড়কের খবর। আজকে রাজধানীর রাজধানীতে বৃষ্টি দিয়েই শুরু হলো রাজধানীর প্রথম প্রহরের কার্যদিবসের কাজ। কেননা আমরা যদি বলতে চাই সেক্ষেত্রে যে আজকে সারাদিনের ট্রাফিক যে আপডেটটি রয়েছে সেটি এখন প্রায় 7:15 বাজে। এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক বিজয় সরণির চত্বরটিতে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু যানবাহনের চাপ লক্ষ্য করা গিয়েছে। তো আজকে যদি গুরুত্বপূর্ণ সড়কগুলোর কথা রয়েছে, বিশেষ করে এই বিজয় সরণি, ফার্মগেট, কাউরান বাজার, মতিঝিল, আসাদ গেট, মানিকমাই এভিনিউ, মিরপুর সড়ক, এই সকল সড়কের পরিস্থিতি কিন্তু ভয়াবহ আকার ধারণ করবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে অল্প কিছুক্ষণ সময় পরে আজকে সকাল থেকেই বৃষ্টি হওয়ার কারণে সড়কের যানজটের একটা আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি যারা আসলে এই ব্যাংকপাড়া, বিশেষ করে মতিঝিলের দিকে যাবেন, সেদিকে কিন্তু একটু হাতে সময় নিয়ে বের হতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে সকাল 10টা থেকে কিন্তু এইচএসসি পরীক্ষা, যেহেতু দ্বিতীয় পত্র পরীক্ষা, বাংলা দ্বিতীয় পত্র, যে কারণে শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে কিন্তু ডিএমপির পক্ষ থেকে হাতে কিছুটা সময় নিয়ে বের হতে বলা হয়েছে। পাশাপাশি যারা অফিসগামী আছেন বা যারা তাদের নিজ গন্তব্যে যাবেন অন্যান্য প্রয়োজনীয় কাজে, তাদেরকেও কিন্তু হাতে সময় নিয়ে বের হতে বলা হয়েছে। বিশেষ করে যদি বলতে যাই, আজকে বেশ কিছু ভিআইপি মুভমেন্ট রয়েছে, যে মুভমেন্টগুলোর কারণে কিন্তু এই বিজয় সরণি, আগারগাঁও এবং শেরে বাংলা নগর যে সড়কটি রয়েছে, এই সড়কটিতে কিছুটা যানজটের চাপ থাকবে। একটু ভিআইপি মুভমেন্টের কারণে দেখা যাচ্ছে হাতে সময় নিয়েই কিন্তু ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বের হতে বলা হয়েছে। এবং যারা শাহবাগ বা বাংলা মোটর বা নিউ মার্কেটের দিকে যাবেন বা এই পান্থপথ বসুন্ধরা এলাকার দিকে যাবেন, তাদের জন্য আজকে কিছুটা স্বস্তির বার্তা থাকলেও, যেহেতু আজকে মঙ্গলবার, এই সাইটটি বিশেষ করে ধানমন্ডি 27 নম্বর, 32 নম্বর, নিউ মার্কেট, নীলক্ষেত, পাশাপাশি এই এলিফ্যান্ট রোড, এই সকল সড়কটি অনেকটা যানবাহনের চাপটা কম থাকবে। কেন এই রাস্তাটিতে যেহেতু আজকে মঙ্গলবার সড়কটি মোটামুটি ফাঁকাই থাকে, যে কারণে আসলে ওই সড়কটিতে যানবাহনের চাপ অনেকাংশেই কম থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে সকাল 10টার মধ্যে অফিস, পাশাপাশি আদালত বা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য যারা এখন ঘর থেকে বেরোচ্ছেন বা বের হবেন, তাদেরকে হাতে কিছুটা সময় নিয়ে বেরোতে হবে। দুপুরের দিকে যানবাহনের চাপ বাড়ার সংখ্যা রয়েছে। আর বিকেলের পর থেকে, বিশেষ করে 4টার পরে আজকে অতিরিক্ত যানবাহনের
ধরনের চাপ বা সড়কগুলোতে চাপ থাকার আশঙ্কা করছে ডিএমপির পক্ষ থেকে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে ট্রাফিক আপডেটের সবশেষ। রাজধানীর বিজয় সরণি থেকে সরাসরি যুক্ত ছিলাম। এবার খেলার খবর। মঙ্গলবার অনুষ্ঠিত হবে বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা। মূল এজেন্ডা দুইটি: টি-20 বিশ্বকাপের পারফরমেন্স মূল্যায়ন ও প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের অগ্রগতি। এর বাইরেও আলোচনা হবে কোচদের চুক্তি নবায়ন, গেম ডেভেলপমেন্ট আর ফ্যাসিলিটি বিভাগের আপডেট নিয়ে। বরিশাল বিভাগ থেকে মনোনীত পরিচালক আলমগীর হোসেন আলোর মৃত্যুতে শূন্য হওয়া পদ নিয়েও হবে আলোচনা। এজেন্ডায় না থাকলেও সভায় বিশেষ গুরুত্ব পেতে পারে নারী টি-20 বিশ্বকাপের আয়োজন। সবশেষ গেল 9 মার্চ। প্রায় মাস চারেক পর আবারও এক ছাদের নিচে বিসিবি পরিচালকরা। বোর্ড সভায় গুরুত্ব পাবে বেশ কিছু এজেন্ডা, তবে সবার আগেই বিশ্বকাপ কচরা। সদ্য সমাপ্ত বিশ্বকাপে সুপার 8-এ খেললেও টাইগারদের নেতিবাচক ব্যাটিং অ্যাপ্রোচ জন্ম দিয়েছে সমালোচনার। ডাহা ফ্লপ ছিল টপ অর্ডার। কোচ হাথুরু, সিনিয়র ক্রিকেটার অধিনায়ক শান্তর ব্যাটিং কিংবা ডিসিপ্লিন নিয়েও আছে প্রশ্ন। পরিচালকদের মিটিংয়ে গুরুত্ব পাবে বিষয়গুলো। জানা গেছে স্পিন বোলিং কোচ হিসেবে মোস্তাককে রেখে দিতে চায় বিসিবি। এদিন এ বিষয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। বাংলাদেশ দল কোনো আইসিসি মেজর ইভেন্ট বা কোনো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসির কোনো ইভেন্টে পার্টিসিপেট করার পরে যে আসলে এদের পারফরমেন্স নিয়ে যে একটা আলোচনা হয়, সেটাও একটা রুটিন ম্যাটার। এই বিষয়গুলো মূলত আলোচনায় থাকবে। চুক্তির বিষয়গুলো তো আসলে ওয়ার্ক ইন প্রোগ্রেস থাকে। এগুলো সবসময় একজনের সাথে শেষ হলে বা সেটাকে কন্টিনিউ করবে কিনা এটা বোর্ডের অনুমোদন প্রয়োজন হয়। প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়াম এখনও যেন এক রহস্যময় ধাঁধা। কবে শুরু হবে কাজ, ঠিকাদার প্রতিষ্ঠানের আপডেট কি, তা নিয়ে এদিন হবে আলোচনা। এর বাইরেও মাঠ কেনা সহ এজেন্ডায় থাকবে গেম ডেভেলপমেন্টের পরবর্তী কার্যক্রম। শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম যে আমাদের যে প্রজেক্টটা রয়েছে, এর ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টর অ্যাপয়েন্টমেন্টের যে প্রসিডিওর, এগুলো নিয়ে বোর্ডে আলোচনা হবে এবং এটার ব্যাপারে বোর্ডের যেটা আমাদের এন্ডোর্সমেন্ট বা অ্যাপ্রুভাল দরকার, সেই জন্য আমরা বোর্ডে একটা এজেন্ডা রয়েছে। এর বাইরে কিছু ফিনান্সিয়াল ম্যাটার্স আছে, আমাদের কিছু গেম ডেভেলপমেন্ট এবং আমাদের যে গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের স্ট্রাকচার নিয়ে আমাদের আলোচনা হবে। 3 থেকে 20 অক্টোবর ঢাকা আর সিলেটে হবে নারীদের টি-20 বিশ্বকাপ। এজেন্ডায় না থাকলেও সভায় গুরুত্ব পেতে পারে উদ্বোধন সহ বিশ্বকাপ পরিকল্পনা। আলোচনা হবে বরিশালে শূন্য হওয়া পরিচালকের পদ নিয়েও। উইমেন্স ওয়ার্ল্ড কাপের 100 ডেজ কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়েছে এবং এই ব্যাপারে আমাদের যে অপারেশনাল টিম এবং আইসিসির ইভেন্টস, তারা রেগুলার কাজ করছেন এবং খুব সম্ভবত খুব শীঘ্রই আইসিসির একটা টিম আমাদের বাংলাদেশ সফর করবেন। এর বাইরেও আলোচনা হতে পারে বিপিএল সহ রিজনাল ক্রিকেট নিয়েও। বিকেল 3টায় শুরু হওয়া এই বোর্ড সভায় উপস্থিত থাকার কথা 23 পরিচালকের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। তাসকিন আহমেদকে নিয়ে দেশের ক্রিকেট পাড়ায় নতুন এক গুঞ্জন। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে দেরি করে মাঠে যাওয়ার কারণেই নাকি একাদশে রাখা হয়নি তাকে। যদিও বিসিবি সূত্রে জানা গেছে উইকেট বিবেচনায় একজন ব্যাটসম্যান বেশি খেলাতেই এই পেসারকে ওই ম্যাচে ড্রপ করা হয়েছিল। কিছুটা দেরি হওয়ায় টিম বাস মিস করলেও জাতীয় সঙ্গীতের আগেই মাঠে প্রবেশ করেছিলেন তাসকিন। সোশ্যাল মিডিয়ার যুগে ভিউ বাণিজ্য দিনে দিনে ভয়ঙ্কর রূপ নিচ্ছে। বিশেষ করে ক্রিকেট দর্শকদের আবেগ পুঁজি করে বিভ্রান্তি ছড়ানোটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছে অনেকেই। বিশ্বকাপ মিশন শেষে একদিন আগেই এলপিএল খেলতে দেশ ছেড়েছেন তাসকিন আহমেদ সহ 3 ক্রিকেটার। তবে এর মাঝেই ঢাকা এক্সপ্রেসকে ঘিরে গুজব ক্রিকেট পাড়ায়। ভারত ম্যাচের আগে ঘুমের কারণে দলের সঙ্গে মাঠে পৌঁছাতে পারেননি তাসকিন আহমেদ। এই পেসারের অপেশাদারিত্বে নাকি শেষ মুহূর্তে পরিকল্পনায় বদল আনতে বাধ্য হন হাথুরু সিংহে। যদিও বিসিবি সূত্রের খবর, আগের দিনের পরিকল্পনার অংশ হিসেবে তাসকিনের খেলার কথা থাকলেও ম্যাচের দিন উইকেট দেখে সিদ্ধান্ত নেওয়া হয় বাড়তি ব্যাটার খেলানোর। আইসিসির নিয়ম মেনে নির্ধারিত সময়ে দলের সঙ্গে মাঠে উপস্থিত হন ঢাকা এক্সপ্রেস, যার বড় প্রমাণ এই ছবি। জাতীয় সঙ্গীদের জন্য মাঠে নামার সময় দলের সঙ্গেই ছিলেন তাসকিন আহমেদ। জানা গেছে ম্যাচের দিন সকাল 8:30-এ ছিল হোটেল থেকে টিম বাস ছাড়ার নির্ধারিত সময়। 5 মিনিট দেরিতে ছাড়লেও সেখানে উঠতে পারেননি তাসকিন। পরে টিম ম্যানেজারের গাড়ি রেখে যাওয়া হয় তাসকিনকে মাঠে নেওয়ার জন্য। সে গাড়িতে চড়েই ম্যাচ ভেন্যুতে যান তিনি। মাঠে পৌঁছাতে টসের নির্ধারিত সময় পার হলেও তাকে ছাড়াই দলের পরিকল্পনা ঠিক হয়ে যাওয়ায় সমস্যা হয়নি তেমন।
টিম ম্যানেজমেন্টের একজন পেসারের বদলে বাড়তি ব্যাটার খেলানোর কৌশল নীতি নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক আঙুল তোলা শরীফুল ইসলামের না থাকা নিয়েও। তবে হেড কোচ কিংবা টিম ম্যানেজমেন্টের এমন প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তকে আড়ালে নিতে তাসকিন আহমেদের নাম জড়ানোটা একেবারেই উদ্দেশ্য প্রণোদিত। এই পেসার যদি নিয়ম ভাঙতেন তাহলে অন্তত এলপিএল খেলার ছাড়পত্র পেতেন না বিশ্বকাপ শেষেই। আর শেষে এসে ওই শুরুর কথা। ভিউ বাণিজ্যের যুগে ক্রিকেট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর নমুনা এটাই প্রথম নয়। আর এমন বিভ্রান্তি ছড়াতে কলকাঠি নাড়েন কিছু বিসিবি কর্তা। নিজেদের স্বার্থ হাসিলে নানান সময়ে নানান গুজব রটাতে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় গণমাধ্যমকে। সাব্বির মিথুন, সময় সংবাদ। অনূর্ধ্ব ১৯ দলের দায়িত্ব নিয়েই আবারও যুবাদের বিশ্বকাপ জেতাতে চান কোচ নাভিদ নওয়াজ। পাশাপাশি ইয়াং টাইগারদের প্রস্তুত করতে চান জাতীয় দলের জন্য। বাংলাদেশের কন্ডিশন তার চেনা হওয়ায় কাজটা খুব একটা কঠিন হবে না বলেই বিশ্বাস নাভিদের। আগামী 2 বছরের পরিকল্পনা শুরু করবেন এখন থেকেই। চেনা আঙিনা আবারও সেই চেনা মানুষ। লঙ্কান কোচ নাভিদ নওয়াজ আদতে যেন এখানকারই একজন। দীর্ঘ সময় সামলেছেন যুবাদের দায়িত্ব। তার অধীনেই 2020 সালে স্বপ্নের বিশ্বকাপ জিতেছে তানজিদ তাওহিদরা। 2 বছরের চুক্তিতে সোমবার জুম বৃষ্টিকে সঙ্গী করে হোম অফ ক্রিকেটে আবারও নাভিদ নওয়াজ। দায়িত্ব নিয়েই পুরনো স্বপ্ন জানালেন নতুন করে। My first job would be to sit with the selectors and probably go through the squads to see understanding the world talent. So that's what we did before, and that's the key, that in 2 years we have to see ourselves that a team that is par to no other, a team that can compare with any other country without any. ব্যতিক্রম আকবর শাহিন অরণ্য ছাড়া 2020 সালের দলটা থেকে মোটামুটি সবাই খেলছেন জাতীয় দলে। তাই তো পরবর্তী বহরে ক্রিকেটারদের আগামীর জন্য প্রস্তুত করতে চান নাভিদ। Expectations from ourselves and what we put in front of them, the challenges we put in front of them will be quite tough. Trying to replicate the level of pressure that the boys will get at youth international level or senior international level. Trying to produce a group of cricketers who are, well-natured and well-experienced to handle different situations in the middle as cricket. হোক সেটা যুবাদের আসর, তবে এখন পর্যন্ত টাইগার সমর্থকদের একমাত্র বিশ্বকাপের স্বাদ দিয়েছে অনূর্ধ্ব 19 দল, যার অন্যতম কারিগর নাভিদ নওয়াজ। তাই তার কাছ থেকে প্রত্যাশাটাও অনেক বেশি। After winning the World Cup in 2020, obviously there will be expectations, but I think I have to focus in other things rather than it's 4 years past after we won the World Cup now. So tournaments are not won just because you have won it in the past. There's a lot of work to be done. 2020 সালের দল থেকে সুযোগ পাওয়া তাওহিদ, শরীফুল, তানজিম সাকিবরা জাতীয় দলে খেলছেন দাপটের সঙ্গে। এবারও এমন কিছু ক্রিকেটার খুঁজে বের করতে পারেন কিনা নাভিদ নওয়াজ, সেটাই এখন দেখার অপেক্ষা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। পারিবারিক কারণে ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব ছেড়েছেন রাহুল দ্রাবিড়। তবে দ্রাবিড়ের শেষ শূন্যস্থান পূরণে এরই মধ্যে গম্ভীর সহ 2 জনের নাম শর্ট লিস্ট করেছে বিসিসিআই। চলতি মাসে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে নতুন কোচের অধীনে যাত্রা শুরু করবে ম্যান ইন ব্লু। এদিকে টি-20 থেকে সিনিয়ররা অবসর নিলেও টেস্ট চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে অভিজ্ঞদের ওপরেই আস্থা রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কেবল আরাধ্যের বিশ্বকাপ খরা মেটানো নয়, বার্বাডোসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে টিম ইন্ডিয়া। 17 বছরের আক্ষেপ মিটিয়ে টি-20 বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধার করে একসাথে বিদায় বলেছেন ম্যান ইন ব্লুর 3 সিনিয়র ক্যাম্পেইনার রোহিত কোহলি আর জাদেজা। সেই সাথে মেয়াদ পূরণ করে বিদায় বললেন কোচ রাহুল দ্রাবিড়ও। ভারতের পরবর্তী কোচ কে হবেন তা নিয়ে এখন আলোচনা তুঙ্গে। বিশ্বকাপ জেতানোর পরেও কেন দ্রাবিড় বিদায় বললেন সেটা নিয়েও অনেক প্রশ্ন রয়েছে। সেসব রহস্যের জট খুললেন বিসিসিআই সেক্রেটারি। সে আমাকে বলেছে তার দায়িত্ব ছাড়ার কারণটা পারিবারিক এবং আমরা তার সিদ্ধান্তকে সম্মান করি। আমি তাকে রাখার জন্য জোর করিনি। দ্রাবিড় পরবর্তী সময়ে কে আসবেন তাও অনেকটাই চূড়ান্ত। কেকেআরকে আইপিএল জেতানো কোচ গৌতম গম্ভীর আগে থেকেই ছিলেন আলোচনায়। সে দৌড়ে নাম লিখিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার বুকেরি ভেঙ্কটরামানও। আপাতত জিম্বাবুয়ে সিরিজের দায়িত্বে
ভারপ্রাপ্ত কোচ ভিভিএস লক্ষণ। শ্রীলঙ্কা সিরিজ থেকে নতুন কোচের দায়িত্ব শুরু। কোচ এবং নির্বাচক নিয়োগ দ্রুতই চূড়ান্ত করা হবে। সিএসি এরই মধ্যে 2 জনের নাম শর্টলিস্ট করেছে এবং মুম্বাইয়ে পৌঁছে তারা যা সিদ্ধান্ত নিয়েছে তেমনটাই করব। আপাতত ভিভিএস লক্ষণ জিম্বাবুয়ে ট্যুরের দায়িত্বে থাকবেন, তবে নতুন কোচ শ্রীলঙ্কা সিরিজ থেকে যোগ দেবেন। এদিকে টি-20 ক্রিকেটে নতুন যুগে পা রাখলেও টেস্ট আর ওয়ানডে ফরম্যাটে অভিজ্ঞতায় গুরুত্ব দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 11 বছর পর শিরোপা খরা কাটিয়ে বেশ আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া। যেভাবে দল এগুচ্ছে তাতে আমাদের লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে অনেকটা এরকমই স্কোয়াড হবে, সিনিয়র ক্রিকেটাররা খেলবেন। চলতি সপ্তাহে জিম্বাবুয়ের মাটিতে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে ইন্ডিয়া, এরপর শ্রীলঙ্কা সফর। আগামী বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের মাটিতে। যদিও রাজনৈতিক কারণে সেখানে খেলবে কিনা রোহিত কোহলিরা তা এখনো অনিশ্চিত। সাব্বির মিথুন, সময় সংবাদ। অলিম্পিকের ওয়াইল্ড কার্ড পেলেন ইমরানুর রহমান। প্যারিসে বাংলাদেশের হয়ে 100 মিটার স্প্রিন্টে প্রতিনিধিত্ব করবেন তিনি। এর আগে শুটিং থেকে ওয়াইল্ড কার্ড পান রবিউল ইসলাম, আর আর্চারি থেকে সরাসরি অলিম্পিকের টিকিট নিশ্চিত করেন সাগর ইসলাম। বাংলাদেশে অলিম্পিক স্ট্যান্ডার্ড অ্যাথলিট হাতে গোনা। গ্রেটেস্ট শো অন আর্থের জন্য লাল সবুজদের ভরসা কেবল ওয়াইল্ড কার্ড। যদিও নিজেদের সামর্থ্যের জানান দিয়ে টানা দ্বিতীয়বারের মতো সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে আর্চারি। অলিম্পিকের কোর ইভেন্ট হিসেবে অ্যাথলেটিক্স এবং সুইমিং ওয়াইল্ড কার্ড পেয়ে থাকে অগ্রাধিকার ভিত্তিতে। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ফেডারেশন এবং ওয়ার্ল্ড সুইমিং ফেডারেশন সরাসরি সদস্য দেশগুলোর ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করে দিয়ে থাকে অলিম্পিকের টিকিট। WAF বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের জন্য এবার বরাদ্দ রেখেছিল একটি কোটা, যেখানে 100 মিটার স্প্রিন্টে নাম প্রস্তাব করা হয়েছিল ইমরানুর রহমানের। সেই ওয়াইল্ড কার্ড পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ফেডারেশন। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন আমার 100 মিটার ইভেন্ট প্যারিস অলিম্পিক 2024 চুজ করছেন, আর আমি থ্যাঙ্কফুল আছি তারা আমার দেন চুজ করছেন। আর ইনশাল্লাহ আমি ভালো পারফরমেন্স দেব গেমসও। আমার প্র্যাকটিস বর্তমানে ওকে চলে, আমি চেষ্টা করবো ইভেন্টে দিয়ে আমি আমার বেস্ট পারফরমেন্স দিতাম। ইমরানুরের পাশাপাশি ওয়াইল্ড কার্ড নিশ্চিত হয়েছে শুটার রবিউল ইসলামের। অপেক্ষায় আছে সাঁতার ও বক্সিং ফেডারেশন। তবে আবেদন করলেও এবার গলফ থেকে ওয়াইল্ড কার্ড পাওয়ার সম্ভাবনা কম। বাংলাদেশ থেকে এবার মোট 5 জন অলিম্পিকে প্রতিনিধিত্ব করবেন। ইমরানুর অনুশীলন করছেন লন্ডনে, সেখান থেকে তিনি সরাসরি বিমান ধরবেন প্যারিসের। 2 সাঁতারু থাইল্যান্ড অনুশীলন করলেও বাংলাদেশে এসে পরে তারা যাবেন অলিম্পিক গেমসে। SM ইকবাল, সময় সংবাদ। যথাযথ পরিচর্যা আর সঠিক পরিকল্পনার অভাবে দিনের পর দিন হারিয়ে যাচ্ছে প্রতিভাবান ফুটবলাররা। তেমনি একজন অনূর্ধ্ব 15 সাফ জয়ী দলের সদস্য শাকিল জুনিয়র। সাফ জিতে দেশে ফিরলেও পৃষ্ঠপোষকতা ও ফেডারেশনের সুদৃষ্টির অভাবে খেলা থেকে দূরে চলে যেতে হয়েছে। ইনজুরির কবলে বেছে নিতে হয়েছে অন্য পেশা। পাড়ি জমিয়েছেন প্রবাসে, এমন দাবি সম্ভাবনাময়ী ফুটবলার শাকিলের। তবে আক্ষেপ থাকলেও আবারও ফিরতে চান চেনা প্রাঙ্গণে, গায়ে তুলতে চান দেশের লাল সবুজ জার্সি। ভাগ্য কখন কাকে কোথায় নিয়ে যায় তা কে বলতে পারে। একসময় ফুটবল সঙ্গী করে দাপিয়ে বেড়ানো তরুণের কাছে এখন সেটা নামে মাত্র একটা স্পোর্ট। ভাগ্যের নির্মম পরিহাস কি আর এড়িয়ে যাওয়ার উপায় আছে? এই তো 6 বছর আগেও নেপালে সাফ অনূর্ধ্ব 15 জিতে বাজিমাত করেন ফুটবলার শাকিল জুনিয়র। কিন্তু জীবিকার সন্ধানে এখন তার ঠিকানা সুদূর মধ্যপ্রাচ্য। 2018-তে অনূর্ধ্ব 15 সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফেরার পর হাজারো আশার বাণী শোনানো হয় চ্যাম্পিয়ন দলের সদস্যদের। প্রধানমন্ত্রীর কাছ থেকে বিশেষ সংবর্ধনা মিললেও মেলেনি বাকি কোনো সুযোগ সুবিধা। দেশের কোনো ক্লাবেও মেলেনি খেলার সুযোগ। এরপর ইনজুরিতে পড়ে ছাড়তে হয় মাঠ। আর্থিক টানাপোড়েনে বেছে নেন প্রবাস জীবন। চিটাগং বাংলাদেশ রেলওয়ে ফুটবল টিমে ফার্স্ট ডিভিশন লিগ খেলি। ওরা ওই কন্ট্রাক্টের টাকা আমাকে দিতে অনিচ্ছুক করে এবং টাকা না দিয়েই বাড়িতে পাঠিয়ে দেয়। ওই টিমটা চালায় হচ্ছে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক শামীম ভাই, যে আমার পাওনা টাকা, আমার কষ্টার্জিত টাকা, যেটা আমি কষ্ট করে খেলেছি, ওই টাকা চাই যে অফিসিয়ালের কাছে, যে ভাই আমার টাকাটা দিবেন কিনা। তখন যখন উনি বলে যে আমার নামে মামলা করবে ডিজিটাল আইনে আমি যদি ফেসবুকে কোনো লেখা লিখি,
তাহলে আসলে এই ফুটবল খেলা বা এই ফুটবল দিয়ে ভবিষ্যৎ হবে বা ভবিষ্যৎ করতে পারবো, এটা কতটুকু গ্রহণযোগ্য বা কতটুকু করতে পারবো। তবে শত প্রতিকূলতা সত্ত্বেও প্রিয় প্রাঙ্গণে ফিরতে চান আবারও। পথ চলা শুরু করতে চান ফুটবলের সঙ্গে। ক্যারিয়ারকে এখানেই থামাতে চান না শাকিল জুনিয়র। আমরা যখন সাফ চ্যাম্পিয়ন হই তখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমাদেরকে প্রত্যেক প্লেয়ারকে 1 লক্ষ টাকা করে বোনাস ঘোষণা করেছিল। যেই টাকাটা ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত আমাদেরকে দেয় নাই। আমার খারাপ সময়েও আমার যেই বোনাস ছিল ওইটা আমি চেয়েও পাই নাই। তো আসলে এর চেয়ে আর কি আশা করা যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনে, যারা পুরো দেশের ফুটবল নিয়ন্ত্রণ করে, তারা একটা প্লেয়ারকে সাহায্য করে না বা দেখে না। তো আসলে সব কিছু মিলিয়েই কষ্ট থেকে ফুটবল বিদায় জানিয়ে প্রবাসে চলে আসি। ফুটবল ছাড়তে হবে বা ফুটবল ছাড়া থাকতে হবে এটা কখনো ভাবি নাই, স্বপ্নেও ভাবি নাই, যেটা এখন করতে হচ্ছে। আসলে খুব কষ্ট লাগে যখন ফুটবল খেলা দেখি। অনূর্ধ্ব 15 সহ বেশ কয়েকটি টুর্নামেন্টে দেশের হয়ে খেলেছেন শাকিল জুনিয়র। তাজিন খন্দকার, সময় সংবাদ। পেশাদার ক্রিকেটাররা না পারলেও প্রথমবার অংশ নিয়ে বিশ্বকাপ জয় করেছে বাংলাদেশের অ্যামেচার ক্রিকেটাররা। এলএমএস ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে 77 রানে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। সোমবার দুপুরে কেনিয়া থেকে দেশে ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন একসময় পেশাদার বিভিন্ন লিগে খেলা এই ক্রিকেটাররা। বুক ভরা আশা নিয়ে যাদের দিকে তাকিয়ে থাকে 18 কোটি মানুষ, তারা বারবার বিশ্ব আসর থেকে ফেরে নতমস্তকে। 36 কোটি চোখ ভেজায় অশ্রুতে। অথচ একসময় পেশাদার ক্রিকেটে খেললেও জীবনের বাস্তবতায় যারা ক্যারিয়ার গড়তে পারেননি 22 গজে, তারাই উঁচুতে উড়িয়েছে লাল সবুজের পতাকা। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বকাপ জয়ী দলটাকে ফুল দিয়ে বরণ করে নেয় বাংলাদেশ এলএমএস ফ্র্যাঞ্চাইজি ও স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি এইস। ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন বিমানবন্দরে। অখ্যাত এই ক্রিকেটারদের অর্জন দেখে উপস্থিত অনেকের চোখে মুখে ছড়িয়েছে মুগ্ধতা। কেনিয়ার নাইরোবিতে লাস্ট ম্যান স্ট্যান্ড এলএমএস ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় আসর। তবে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত বাংলাদেশের। এই ক্রিকেটাররা সবাই একটা সময় পেশাদার ক্রিকেট খেলেছেন, এখন নিয়মিত খেলেন অ্যামেচার ক্রিকেটে। সারাদিন অফিসের ক্লান্তি শেষে সপ্তাহে 3 দিন করেন অনুশীলন। এই ডেডিকেশনের মূল্য পেয়েছেন হাতে নাতে। টুর্নামেন্টের সেরা ব্যাটার বাংলাদেশের সৈয়দ মুস্তাহিদ, সেরা খেলোয়াড় মারুফ আহমেদ, আর ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন শেখ আরিফুজ্জামান আকাশ। একজন এরকম আছে যে 3 ঘন্টা সারাদিন অফিস করে 3 ঘন্টা জার্নি করে দেন প্র্যাকটিসে আসতো, দেন আবার তার বাসায় যেতে যেতে রাত 2টা বাজতো। সো আসলে আমার কাছে মনে হয় এই ডেডিকেশনটা, এই প্যাশনটা, এই ট্রু ইন্টেনশনগুলো, আসলে এই জিনিসগুলোই আসলে আমাদেরকে চ্যাম্পিয়ন করার জন্য অনেক হেল্প করছে। এমন অর্জন বাংলাদেশের অ্যামেচার ক্রিকেটারদের জন্য নতুন দুয়ার খুলবে বলে মনে করেন বিশ্বকাপ জয়ী খেলোয়াড়রা। আর খারাপ সময়ে জাতীয় ক্রিকেট দলের পাশে থাকার অনুরোধ জানালেন তারা। ফার্স্ট টাইম আমরা এখানে পার্টিসিপেট করলাম এবং চ্যাম্পিয়ন হলাম, এবং ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট প্লেয়ার টিম যারা ছিল তাদেরকে হারিয়েছি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আদার্স যারা ছিল, পাকিস্তান, সো সবাইকে আমরা হারিয়েছি। সো ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। নাইরোবিতে জুনের 24 থেকে 29 পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এলএমএস ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় আসর, যেখানে পাকিস্তান, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া সহ 12টি দেশ অংশগ্রহণ করে। ফাইনালে ইংল্যান্ডকে 77 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিম্নমানের মেশিন এবং অপ্রচলিত ডিভাইসের কারণেই রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনে ব্যর্থ এনবিআর। গচ্ছা বিশাল অঙ্কের টাকা, সফটওয়্যারের মাধ্যমে ভ্যাট আদায়ের পরামর্শ। বৈশ্বিক সংকটেও প্রবাসী আয়ের চমক। গেল বছর প্রায় 2400 কোটি ডলার এসেছে দেশে। রেমিটেন্স প্রেরণে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে চট্টগ্রামের 11 জেলা। এবং যুক্তরাজ্যের আসন্ন নির্বাচনে এবার লড়ছেন রেকর্ড সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। চালাচ্ছেন শেষ মুহূর্তের প্রচারণা। জয়ী হলে জায়গা হতে পারে ব্রিটিশ মন্ত্রিসভায়। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময় সঙ্গে থাকবেন সহকর্মী মনির হুসাইন। ধন্যবাদ রাইসা আপনাকে। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।